সময়ই পাই না, ব্যস্ত। গত ক্লাসে আমরা জানছিলাম একটা ন্যাপ মেনু কিভাবে ডিজাইন করে সিএসএস দিয়ে, তাই না? তারপরে আমরা সিএসএস দিয়ে ব্যাকগ্রাউন্ড ইমেজ প্রপার্টি আমরা ইউজ করছি। তারপরে আমরা জানছিলাম হচ্ছে আর কি ট্রানজিশন জানছিলাম, তারপর ট্রান্সফর্ম জানছিলাম। এগুলি সবই হচ্ছে সিএসএস এর কি প্রপার্টি। তো এরকম অনেক প্রপার্টি আছে। আপনি আসলে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট এটা একটা ধরেন যে সাগর, এটা একটা সাগর। এখানে এত বেশি রিসোর্স বা এত বেশি জানার আছে। ধরেন আমরা হয়তো বা এই সেক্টরে 7-8 বছর কাজ করলেও দেখা গেল এই ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের তার 20%ই কাভার হয়। 5-7 বছর এই সেক্টরে কাজ করার পরও তার 20% কাভার হয়। তাহলে এখন বোঝেন আরো কত কি আছে। এই 20% দিয়েই সে হচ্ছে কাজ করে আবার হুঁশ পায়। বুঝতে পারছেন? তো শেখার তো শেষ নাই, শেখার কিন্তু শেষ নেই। যে যত বেশি শিখবে সে তত বেশি তার হচ্ছে ডিমান্ড ভ্যালু বাড়বে, ডিমান্ড ভ্যালুটা বাড়বে। তো দেখি আমরা W3 স্কুলে যাই। আমরা HTML জানছিলাম, তাই না? দেখেন HTML এর এইখানে টপিকসগুলো দেখলেই বোঝা যায় যে আসলে HTML এর আরো কত কি আছে। আমরা তো এখান থেকে মেন যে জিনিসগুলো লাগে, যেমন HTML এর বেসিকটা আমরা জানছি, এলিমেন্টস জানছি, অ্যাট্রিবিউটস গুলো কি কি হতে পারে। এই যে অ্যাট্রিবিউটস এর একটা লিস্ট থাকার কথা এখানে নাই। এই যে এগুলি কমন অ্যাট্রিবিউট দেওয়া আছে, এই যে হোয়াইট, অল্টার, স্টাইল, ল্যাঙ্গুয়েজ। আমরা তো অনেক অ্যাট্রিবিউট এই পর্যন্ত প্র্যাকটিস করছি, তাই না? আরো অনেক অ্যাট্রিবিউট আসবে, আমাদের এখনো জানাও নাই যে হচ্ছে আরো কত আছে। বুঝছেন? তো এটা আমাদের হচ্ছে আপনার মনে থাকবে না, এটাই স্বাভাবিক। মানুষ মরণশীল, ওকে? আপনার মনে থাকবে না, এটাই স্বাভাবিক। আর আপনি মনে করিয়ে দেওয়ার জন্য তো আছে, অনেক সোর্স আছে, গুগল মামা আছে, চ্যাট জিপিটি আছে, জেমিনি আছে, ক্লাউড আছে, হ্যাঁ অনেক কিছু আছে। হ্যাঁ, তারা আপনাকে কি করে দেবে, মনে করে দেবে। আপনি শুধু কি করতে চান ওকে বলবেন, দেখবেন যে আপনার আগেই ও আপনাকে রেডি করে দিয়ে দিচ্ছে, যে নাও রেডি, ইটস ফর ইউ। ওকে? তো গুগলে সার্চ করবেন যে কোনো প্রবলেম নিয়ে, দেখবেন আপনি সমস্যায় পড়ার আগে এই সমস্যায় 1000 জন পড়েছে, এর আগে হাজার হাজার মানুষ এই সমস্যায় পড়েছে। তারা আবার সেটা সলিউশন করে বিভিন্ন ওয়েবসাইটে, বিভিন্ন হচ্ছে ফোরামে তারা হচ্ছে সলিউশনটা দিয়ে রাখছে। তো আপনার সমস্যা লেগে সার্চ করলেই সেখান থেকে সলিউশন পাওয়া যাবে। তো কথা বলতেছিলাম HTML এর বিভিন্ন টপিক নিয়ে। HTML অলরেডি আমরা পার করে আসছি, কিন্তু আমাদের জীবন থেকে HTML কিন্তু শেষ হয়নি এখন। HTML ওই যে শুরু হয়েছে না, হয়েছে প্রথম ক্লাস থেকে। আপনি যতদিন এই সেক্টরে কাজ করবেন ততদিন আপনাকে HTML নিয়ে কাজ করতে হবে, তাই না? আপনি যদি বলেন যে না আমি জাভা স্ক্রিপ্ট ইউজ করবো না, তাও আপনার ওয়েবসাইট হবে। যদি বলেন CSS ব্যবহার করবো না, তাও হবে। বুঝতে পারছেন? HTML লাগবে। এখানে দেখেন HTML এর আরো অনেক টপিকস আছে। ইমেজ ইউজ করছি আমরা, CSS, HTML ফরম্যাটিং, স্টাইল, প্যারাগ্রাফ, হেডিং, এই যে লিস্ট, অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট এর মধ্যে আছে। HTML ব্লক আর ইনলাইন এলিমেন্ট, HTML
HTML div ক্লাস আইডি বাটন আইফ্রেম দিয়ে আমরা কি করছিলাম বলেন তো? অন্য একটা ওয়েবসাইটের কন্টেন্ট আমাদের ওয়েবসাইটে শো করার জন্য আইফ্রেম ট্যাগটা ব্যবহার করা হয়েছিল। সেটা হতে পারে ভিডিও, সেটা হতে পারে ম্যাপ, সেটা হতে পারে এরকম একটা ওয়েবসাইটও সরাসরি হতে পারে। তারপরে ফাইল পাথ, এই যে আমরা এসআরসির মধ্যে যে জিনিসটা দিই ওটা হচ্ছে ফাইল পাথ, এই যে এসআরসির ভিতরে। তো এখান থেকে HTML সিমেন্টিক্স, অর্থাৎ সেদিন আমি বলছিলাম সিমেন্টিক্স কিছু ট্যাগ আছে, এই ট্যাগগুলো সিমেন্টিক, আর্টিকেল, অ্যাসাইড, ডিটেলস, ফিগ, ক্যাপশন, ফিগার, ফুটার, হেডার, মেইন, মার্ক, ন্যাপ, সেকশন, সামারি, টাইম, এগুলি হচ্ছে সিমেন্টিক এলিমেন্ট। এই সিমেন্টিক এলিমেন্টসগুলো প্রয়োজনে আমাদের ব্যবহার হবে, কারণ হচ্ছে যে দেখেন সুন্দর করে বলে দেওয়া আছে, হিডারে থাকে হচ্ছে হেডার সিমেন্টিক এলিমেন্ট, তারপরে মেনু ডিজাইনের জন্য থাকে হচ্ছে ন্যাপ, এরপরে বিভিন্ন সেকশন হতে পারে, তার একটা পেজের মধ্যে বিভিন্ন সেকশন থাকে না, কন্টেন্টগুলো সেকশন আকারে ভাগ ভাগ করে, সেকশন থাকলে সেকশন নামে একটা ট্যাগ আছে সিমেন্টিক। এরপরে কোনো কিছু আর্টিকেল লেখার প্রয়োজন হলে আর্টিকেল নামে একটা ট্যাগ আছে, অ্যাসাইড, ফুটার। তো এগুলি আসলে সিমেন্টিক এলিমেন্টস কেন ব্যবহার করব? এগুলি না ব্যবহার করলেও আপনার ওয়েব পেজ ডিজাইন হবে বা, কিন্তু গুগলে যখন আমরা কোনো কিছু কিওয়ার্ড লিখে যখন সার্চ করি, হ্যাঁ, যখন কোনো কিছু কিওয়ার্ড লিখে সার্চ করি তখন এই জিনিসটা, এই কিওয়ার্ডটা আপনার হচ্ছে গুগলে কিওয়ার্ডটা ওর সার্চ ইঞ্জিনের মধ্যে ওইভাবে খোঁজে, ও বিভিন্ন ওয়েব পেজে যায় যে দেখে এই সিমেন্টিক ট্যাগগুলোর মধ্যে কি আছে, ওই জিনিসগুলোতে সর্বপ্রথম আগে সে হচ্ছে সার্চ করে। তারপরে এই যে হেডিং আছে, তারপরে পর্যায়ক্রমে তার মানে প্রায়োরিটি আছে, যে এখানে বিষয়গুলো পর্যায়ক্রমে সে হচ্ছে জিনিসগুলো চেক করে। তো সিমেন্টিক এলিমেন্টসের মধ্যে থাকলে সে সর্বপ্রথম হয়তো বা ন্যাবে এসে খুঁজবে, বা হেডার সেকশন, হেডারের মধ্যে খুঁজবে। হ্যাঁ, হেডারের মধ্যে কি থাকে? কোম্পানির নাম থাকে, তাই না? তো আপনি গুগলে কোনো কোম্পানির নাম লেখার সঙ্গে ওই কোম্পানির আগে ওয়েবসাইট চলে আসে, তার মানে এই জিনিসটা অবশ্যই হেডারের মধ্যে আছে, হেডারের প্রায়োরিটিটা বেশি এখানে। তো এটা মূলত হচ্ছে এসইওর কাজে, এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর কাজে হেল্প করে সিমেন্টিক ট্যাগগুলো। HTML সিম্বলস আমরা দেখছি যে অ্যান্ড পার্সেন্ট দিয়ে কপি, তারপরে কি করা হয়েছিল জানো? গ্রেটার দ্যান, লেস দ্যান, এগুলি সিম্বল। এই ইমোজি করা হয়েছিল না, এই যে এগুলি, এই কোডগুলো লিখলে ইমোজি হবে, এই ইমোজিগুলো হবে, বুঝছেন? আপনার পেজের মধ্যে এরকম ইমোজি দিতে হবে, তাহলে এই যে এই কোডটা লিখলে আপনার কি হবে? ইমোজি হবে। এই ট্রাই, এটা ক্লিক করলাম, দেখেন এই কোডের জন্য হচ্ছে এই ইমোজিটা আসছে, এটা ফালাই দেন, রান করেন, ইমোজি চলে আসে। তার মানে কত সহজ। এইখান থেকে আপনি সরাসরি কোড এডিটর ওপেন না করে, ওই ভিএস কোড এডিট না করেও আপনি কি করতে পারবেন? এইখান থেকেও প্র্যাকটিস করতে পারবেন যেটা আপনার দরকার। HTML ফর্মস, সে আমরা তো ফর্মস করছি, তাই না? এই যে ফর্মস, আপনি এইখান থেকে ট্রাই ইট ইওর সেলফে ক্লিক করলে আপনার জন্য আর একটা ট্যাব আসবে, আসার পর বলবে এই যে এতটুকু ফর্ম, এই ফর্মের জন্য আপনার হচ্ছে এইটুকু ফর্ম ডিজাইন হয়েছে, আপনি এইখানে আপনি চেঞ্জ করবেন। আপনার কাজ কি? এইখানে চেঞ্জ করবেন, এইখানে চেঞ্জ হয়ে যাবে। যে রানে ক্লিক করেন, দেখেন ফার্স্ট নেমের জায়গায় নেম হয়ে গেছে। তার মানে এটা কোড এডিটর, এটা হচ্ছে ব্রাউজার। এই ওয়েবসাইটটার সাথে আপনারা একেবারে ক্লোজ কানেকশন করে নেন, এখানে ইউজ পরিমাণ জিনিসপত্র আছে যেটা আমিও অনেক কিছু জানিই না এখান থেকে, কারণ এত কিছু প্রয়োজন হয় না। কোনোটা বছরে একবারে একটা লাগে, কোনোটা 6 মাসে একটা লাগে, কোনোটা মাসে একবার লাগে একটা, কোনোটা একদিনে আবার 50 বার লাগে। তো স্বাভাবিকভাবে যেটা বেশি ইউজ হচ্ছে সেটাই আপনার হচ্ছে মাথায় থাকবে, মনে থাকবে, বুঝতে পারছেন? আর এইখানে এটা বলছি তো, এটা হচ্ছে একেবারে হিউজ একটা সেক্টর, মানে এত গভীর, এই ওয়েব ডিজাইন আর ডেভেলপমেন্টের গভীরতা এত বেশি, হ্যাঁ, এটা আসলে বলে শেষ করা
সুতরাং আমরা যে যতটুকুই জানি, আমরা হচ্ছে কখনো এটা নিয়ে কখনো অহংকার করবো না। অহংকার করা যাবে না। কারণ আমার বসেরও বস আছে, তার ওস্তাদের ওস্তাদ আছে। হ্যাঁ, আছে না কথা? আছে। তো আমরা, ওকে ফাইন, আমি হয়তো এটা জানতাম বা এটা হয়তো বা ভুলে গেছি, এরকম কিছু হইতে পারে, বা আমি হয়তো দেখলে আবার পাবো জিনিসটা, তাই না? বাট কনসেপ্টটা আমার মাথায় আছে। এরকম আপনাদের মন মানসিকতা থাকতে হবে অলওয়েজ, বা আমারও আছে সেইটাই। আমার যে সব কিছু মনে থাকে সবসময় তা তো না। বাট যতটুকু জানি এতটুকুতে একটা ওয়েবসাইট সুন্দর করে বানায়া কাস্টমারকে ডেলিভারি দিতে পারি, টাকা পাই, এই এতটুকু আমার মধ্যে আছে। এতটুকু যদি আপনার মধ্যে আপনি করে নিতে পারেন তাহলে আনা, আর বেশি কিছু লাগবে না। ওকে। ফ্রিল্যান্সিং, হয়তো বা বলবেন যে আপনি ফ্রিল্যান্সিং কেন করেন না। হ্যাঁ, ফ্রিল্যান্সিং করা যাবে, ওটার জন্য আমাকে এক্সট্রা আরো সময় দিতে হবে, সেই সময়টা আমি দিতে পারি না। সেই সময়টা আমি দিতে পারি না। অনেক স্কিল আছে, আমার থেকে অনেক স্কিল পারসন আছে ফ্রিল্যান্সিং এ ছাড়া অ্যাকাউন্ট ওপেন করে বসে আছে, তারাই কাজ পাইতে হিমশিম হচ্ছে। তো আমার ওইখানে আমি হচ্ছে যে অযথা সময় নষ্ট করা আমার জন্যই হবে, কারণ আমার হাতে সেই পরিমাণ সময় নেই। তবে আপনাদের এখন কেরিয়ার শুরু, আপনারা সেই সময়টা দিবেন। আপনারা কি করবেন, সেই সময়টা দিবেন, কিভাবে করতে হবে সেটা আমি ওয়ে আপনাদেরকে দেখাই দেবো। তার আগে আপনাকে মোটামুটি আপনাকে স্কিল হতে হবে। কারণ আপনিও বসে আছেন অনলাইনে, আপনার থেকে আরো 3 গুণ বেশি অভিজ্ঞ একজন, আপনার এক্সপিরিয়েন্স 1 বছর, ওর এক্সপিরিয়েন্স 10 বছর, সেও বসে আছে। কাজটা কাকে দেবে মূলত? ওর পাওয়ার সম্ভাবনাটাই বেশি, ওর পাওয়ার সম্ভাবনাটাই বেশি। আপনারটাও আসবে কাজ, বাট একটু ধৈর্য সহ্য সময় সাপেক্ষে, বা আপনি, উনি হয়তো 50 টাকায় দিয়ে কাজ করতে চাচ্ছে, $50, আপনি হয়তো বা সেটাকে $10 বা $20 অফার করতে হবে প্রথমের দিকে। তারপরে হয়তো বা আপনার হচ্ছে ইয়ে হইল, প্রোফাইলটা একটু করে লেভেল বাড়তে 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 তারপরে আপনার হচ্ছে কাজ পাওয়ার সম্ভাবনা হবে। তখন আপনি কি করবেন, অটোমেটিক্যালি প্রচার বা আপনার ডিমান্ড ভ্যালু তখন বেড়ে যাবে। আচ্ছা, এটা এইচটিএমএল এর ব্যাপারগুলো বলতেছিলাম। এই যে এইচটিএমএল এর ট্যাগ লিস্ট, এখানে ক্লিক করে দেখেন এখানে কত ট্যাগ আছে। আমরা এর মধ্যে কয়টা ট্যাগ মাত্র ইউজ করছি বলেন তো? দেখছেন কত ট্যাগ? ডাব্লিউবিআর ভিডিওটা করছি, ভার করি নাই, ইউএল করছি, ইউ করছি, টিটি করি নাই, ট্রাক করি নাই, টিআর করছি, টাইটেল করছি, টাইটেল ট্যাগ করছি, হ্যাঁ, টাইম করি নাই, টি হেড করছি, টিএইচ, টি হেড করি নাই, টিএইচ করা আছে, টি ফুড করা নাই, টেক্সট এরিয়া করা আছে, টেমপ্লেট করা নাই, টিডি করা আছে, টি বডি করা নাই, টেবিল করা আছে, এসভিজি করা নাই, তারপরে হচ্ছে সুপার স্ক্রিপ্ট করা আছে। মানে এইখানে আপনি লিস্ট তাকালেই বুঝতে পারবেন যে আপনি কতগুলি ট্যাগ ইউজ করছেন, কতগুলি ইউজ করেন নাই। এই পাশে আপনি দেখেন সবগুলো লিস্ট আছে ট্যাগের। তো এটাই গেল এইচটিএমএল এর ব্যাপার। আপনি এখান থেকে একা একাই শিখতে পারবেন, একা একাই এখান থেকে শিখতে পারবেন। এই সিরিয়ালে সিরিয়ালে আপনি পর্যায়ক্রমে একটার পরে একটা আপনি ক্লিক করে করে আপনি এখানে প্র্যাকটিস করতে করতে শিখতে পারবেন। ওকে। তারপরে হচ্ছে সিএসএস এর, এই যে সিএসএস, সিএসএস এর মধ্যে এইচটিএমএল শেখা হলে শিখবে কি? সিএসএস। এরপরে এই যে সিএসএস এর হোম ইন্ট্রোডাকশন, সিএসএস কি, এটা কি করে, খায় না মাথায় দেয়, এগুলি সব এখানে বলা আছে ইন্ট্রোডাকশনের মধ্যে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওই যে অফিসে বলেন।
সিএসএস এর কি কি বিষয় জানতে হবে। তো এখানে অনেক বিষয় আছে, আমরা মাত্র কভার করছি এখান থেকে ধরেন যা আছে হয়তো বা 5 to 10% আমরা হচ্ছে কি করছি, প্র্যাকটিস করছি। আরও আপনাকে করতে হবে, আরও করতে হবে। এই যে ইন্ট্রোডাকশন, সিএসএস এর সিনট্যাক্স, সিনট্যাক্সটা কি, এটা হচ্ছে সিলেক্টর, এটা হচ্ছে প্রপার্টি, এটা হচ্ছে ভ্যালু, এগুলি প্রপার্টি, আবার হচ্ছে ভ্যালু। আসেন ম্যাডাম, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। খোলেন নাই কে, দেখি হাত তুলে। এরা বুঝি নাই। আপনাদের তো এতদিনে এই চেঞ্জ হওয়ার কথা, আজকে 18 20 30 ক্লাস হয়ে গেল, চেঞ্জ হওয়ার কথা, লাইভ তো হচ্ছে আপনার চেঞ্জ হওয়ার কথা। কারণ আপনি এখন দাড়ি কমা সেমিকোলনের সাথে মিশে গেছেন, আপনি এরকম আপনার হচ্ছে চেঞ্জ আসার কথা, মনের মধ্যে রোবোটিক্স ভাব আসার কথা। হ্যাঁ, এই হ্যাঁ হ্যাঁ, তাই একটা বন্ধু থাকতে হবে ম্যাডাম। স্টুডেন্ট দিয়ে করেন, সার্ভিস চার্জ এগুলো হয়তো কম হতে পারে। না, আমার নামে অ্যাকাউন্ট করে। আপনারা কি কয় গেদা? একটার পরে আসবে, আচ্ছা আচ্ছা। আমার মনে হয় আগে দিন ম্যাডাম, ছড়ার কারণে পরে দিন। আমার এরা বুঝছেন না। আপনি ফেল করলেন কেন? আপনি তো বিয়েই হয়নি। আচ্ছা, কি বলেছিলাম যে সিএসএস এর প্র্যাকটিসের বিষয় নাকি আর কিছু বলতেছিলাম? সিনট্যাক্স, এই যে এগুলি সিলেক্টর, এগুলি তো আমরা জানি তাই না? এগুলি আমাদের কাছে এখন পরিচিত মনে হচ্ছে, দেখে মনে হচ্ছে যে হ্যাঁ না আমরা এখান থেকে আন্দাজ করে পারতেছি, আন্দাজ না আমরা এখান থেকে চিনি সিএসএস এর সিলেক্টর কি কি হতে পারে, ট্যাগ হতে পারে, তারপরে ক্লাস হতে পারে, আইডি হতে পারে। ওকে, হাউ টু মানে কি, হাউ টু অ্যাড সিএসএস, কিভাবে অ্যাড করবো, এই যে রিলেশন করে দিছে, ইনলাইন সিএসএস, ইন্টারনাল সিএসএস, মাল্টিপল স্টাইল শিট। একটা সিএসএস এর ফাইলই কি শুধু অ্যাড করা যায়, না একাধিক করা যায়, একাধিক স্টাইল শিট লিংক করা যায়। বলেন কি অবস্থা, দিয়ে দেন। হ্যাঁ, ওইটা ওইটা ওইটা। তারপরে
সিএসএস এর এই যে আমরা জানছিলাম কি, এটা জানলাম এই বর্ডার, এই যে বর্ডার এগুলি, তারপরে হচ্ছে বর্ডার স্টাইল, মার্জিন, মার্জিন জানতেছিলাম তাই না? মার্জিন টপ হয়, বটন হয়, রাইট হয়, লেফট হয়। তারপর প্যাডিং হয়, প্যাডিং টপ হয়, রাইট হয়, লেফট হয়, বটন হয়। এরপরে টেক্সট, সিএসএস এর টেক্সটও আছে, টেক্সট ফরম্যাটিং, টেক্সটের কালার হয়, তারপরে হচ্ছে আর কি ব্যাকগ্রাউন্ড কালার হয়, তারপরে হচ্ছে আর অনেক কিছু হয় আর কি, এগুলো দেখে নিন আপনারা। ফন্টস, আইকন, তারপরে লিঙ্কস, লিস্ট, সিএসএস এর ডিসপ্লে, ফ্লোট, মানে মেন মেন যেগুলো আমাদের ফরজ জিনিসগুলো আমরা হচ্ছে অলরেডি আমরা এই করছি, প্র্যাকটিস করছি, আমল করছি। ওকে, তারপরে আছে হচ্ছে আরও আছে, প্রয়োজনে আপনার যা দরকার সেটাও আপনার কাছে খরচ হইতে পারে। ওকে, যখন যেটা দরকার। ঠিক আছে, এটা গেল সিএসএস। শেষ হয় না কেন দেখছেন? তার মানে কত লং, কত লম্বা জিনিস, সব আছে এর মধ্যে, সব আছে। এই সব যদি আপনি জানেন, এই সব যদি আপনি জানেন, তাহলে আপনার চাকরি হবে গুগলে, তারপরে হবে হচ্ছে কোথায়, মাইক্রোসফটে, তারপরে মেটাতে, তারপরে হচ্ছে সব যদি আপনি জানেন। কি বলছি, ক্লিয়ার? আপনার বেতন হবে তখন 15 লাখ, 20 লাখ, 10 লাখ, সেটা আরো বেশি হতে পারে। ছিল, এখন সে আছে, বাঁচে আছে না মরে গেছে কে জানে। এরপরে সিএসএস জানার পর আমাদের এখন জানবো হচ্ছে বুটস্ট্র্যাপের ফ্রেমওয়ার্ক। বুটস্ট্র্যাপের ফ্রেমওয়ার্ক, এখান থেকে ধরেন আমার ধারণা আছে এইচটিএমএল কাজ করার অভিজ্ঞতা, ধারণা মানে কি, এখানে যা আছে এর মধ্যে আমাদের যেখানে ম্যাচ করে সেটা তো ধারণাই হয় নাকি। এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, কিছুদিন পাইথন করছিলাম, তারপর আর করা হয়নি কন্টিনিউ। পিএইচপি, সি, সি প্লাস প্লাস, এগুলিতে ভার্সিটিতে করছিলাম। তারপরে হচ্ছে বুটস্ট্র্যাপ, তারপরে রিয়েক্ট করিনি, ভিউজেস করছি। যে মাইএসকিউএল, এটা হচ্ছে ডাটাবেস, রিকোয়ারি করা আছে আমার। একটা জিনিস দেখছেন, এর মধ্যে এক্সেলও শিখতে পারবেন। কি করতে পারবেন জানেন? এই যে এক্সেল, এই এক্সেলে ক্লিক করেন, দেখেন এক্সেলের যত ফাংশন আছে, এই যে দেখেন, এই খেয়াল করেন, বেসিকের দ্বারা আছে। এই যে এক্সেলে ক্লিক করে দেখেন, এক্সেল, এখানে অ্যাডভান্স এক্সেল শিখতে পারবেন। অ্যাডভান্স, একেবারে অ্যাডভান্স, এখানে কত ফাংশনের নাম আছে, এই ফাংশনগুলোর একেবারে ব্যবহার সহ আছে। এই দেখেন এক্সেল সাম ফাংশনের কাজ কি, এই যে কিভাবে কিভাবে করতে হয়, এখানে সব দেওয়া আছে। তার মানে এটা জ্যাঙ্গো, এটা হচ্ছে পাইথনের ফ্রেমওয়ার্ক। তারপরে আরো আছে, অনেক আছে। জাভা স্ক্রিপ্টের পর আসছে এখন টাইপ স্ক্রিপ্ট, এআই আসছে, এমএল এন্ড এআই, মেশিন লার্নিং এন্ড এআই। মেশিন, এমএল হচ্ছে মেশিন লার্নিং, ডাটা সায়েন্সের দ্বারা ডিপলি জানতে চায় আর কি, এআই টিআই, রোবোটিক্স করবে। এগুলি অনেক জটিল বিষয়, হ্যাঁ, এগুলি অ্যাডভান্স, এগুলি যারা জানে তাদের ডিমান্ড অনেক বেশি। আমার স্যালারি যদি 20,000 হয়, সে এগুলি জানলে তার স্যালারি হবে 2,20,000 টাকা। বুঝতে পারছেন? ধরলাম আর কি এক্সাম্পল। এখানে যত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে সবগুলো এখানে নাম আছে, সবগুলোরই টিউটোরিয়াল এখানে আছে। যে ডাটা সায়েন্সের কোর্স করেন অনেকে, ডাটা সায়েন্সের এখানে সব আছে, সবই আছে। এই যে সাইবার সিকিউরিটির কোর্স করে, এই যে এটাতে আছে সাইবার সিকিউরিটি। তার মানে W3 স্কুল একটা একেবারে মানুষের, মানে স্টুডেন্টদের, লার্নারদের জন্য, স্কিল ডেভেলপমেন্টের জন্য একেবারে প্রয়োজনীয় একটা ওয়েবসাইট। আপনি যত বেশি টেকনোলজি জানবেন তত আপনার ভ্যালু বাড়বে।
একটা শিখে শেষ করে এরপর আর একটা ধরতে হবে, একটা শিখে শেষ করে আর একটা ধরতে হবে। আর টেকনোলজি মূলত হচ্ছে আপডেট হতেই থাকে। আপনি আজকে এই এইচটিএমএল সিএসএস শিখলেন, এইচটিএমএল তো অলওয়েজ লাগবে, সিএসএস শিখলেন, বুটস্ট্র্যাপ শিখলেন, কিন্তু এখন বর্তমানে দেখা গেল আবার বুটস্ট্র্যাপ দিয়ে অনেক সময় কাজ করা যাচ্ছে না, আপনাকে আবার টেলউইন সিএসএস শিখতে হবে, কারণ ক্লায়েন্ট আপনার কাজ দিয়েছে টেলউইন সিএসএস এ করা আছে, তখন আপনাকে ওইটা কাস্টমাইজ করতে হবে। শেখা থেমে থাকা যাবে না। আর আমরা এখন প্র্যাকটিস করব মূলত হচ্ছে বুটস্ট্র্যাপ। এই যে বুটস্ট্র্যাপ, বুটস্ট্র্যাপটা কি, বুটস্ট্র্যাপটা কি? জেমিনি, বুটস্ট্র্যাপ কি? 5 লাইন বলে যাও দেখি। বোঝেন বুটস্ট্র্যাপ কি? দেখেন, বুটস্ট্র্যাপ হলো ওয়েবসাইট ও ওয়েব অ্যাপ্লিকেশন তৈরির জন্য বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্রি এবং ওপেন সোর্স ফ্রেমওয়ার্ক। এই একটা কথাই হচ্ছে মেইন, একটা কথাই হচ্ছে মেইন। বুটস্ট্র্যাপ হলো ওয়েবসাইট ও ওয়েব অ্যাপ্লিকেশন। আচ্ছা বলেন, ওয়েবসাইট কি? আমরা তো বুঝি, তাই না? ওয়েব অ্যাপ্লিকেশন কি বলতে পারবো কেউ? আইডিয়া পুরাতন আমার এক্সিস্টিং যারা আছে। ওয়েবসাইট আর ওয়েব অ্যাপ্লিকেশনের মধ্যে পার্থক্য বলেন, যারে বলেন। চেষ্টা করেন না, আপনি পারবেন না এটাও স্বাভাবিক, কারণ আপনি তো শিখতে আসছেন, তাই না? যদি হ্যাঁ হ্যাঁ রাইট, ওর কথা ঠিক আছে, মিলছে, ওকে বসেন। ওয়েবসাইটটা কি শুধুমাত্র হচ্ছে আপনি সাইটটা দেখতে পাবেন, বাট এর বিহাইন্ড দ্য সিন মানে ব্যাকগ্রাউন্ডে আপনি হচ্ছে তেমন কোনো মেকানিজম করতে পারবেন না। অর্থাৎ আমি একটা স্কুলের ওয়েবসাইট দেখলাম, নোটিশ দেখলাম, বা হচ্ছে তার কি কি তথ্য সেটা আমি দেখলাম, এটা হচ্ছে ওয়েবসাইট। এখন ওই স্কুল যদি ওই ওয়েবসাইটের মাঝখানে যদি ইন্টিগ্রেট করে যে সে হচ্ছে স্টুডেন্টদের হচ্ছে স্যালারি কালেকশন করবে, কি করবে? স্যালারি কালেকশন করবে অনলাইনে ওই ওয়েবসাইটের মাধ্যমে, তাহলে ওর পেমেন্ট ইন্টিগ্রেশন করা লাগবে, এবং সে অ্যাডমিশন প্রসেসটা ফুললি অনলাইন বেস করবে। অর্থাৎ ওই ওয়েবসাইটে ঢুকে কি করবে? রেজিস্ট্রেশন করবে। আপনারা জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করেন না? করেন তো সবাই। তারপরে হচ্ছে সব কিছুতেই করা হয়, ভার্সিটির জন্য করা হয়। তো ওই যে রেজিস্ট্রেশন করবে, ওই পুরো প্রক্রিয়াটাই ওয়েব অ্যাপ্লিকেশনের মাধ্যমে ওখানে কন্ট্রোল হচ্ছে, স্কুল কর্তৃপক্ষ ব্যাক এন্ড থেকে ওটা হচ্ছে নিয়ন্ত্রণ করতেছে। তখন আর ওই জিনিসটা ওয়েবসাইটের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, ওটা একটা ওয়েব অ্যাপ্লিকেশনই হয়ে যাবে। বুঝাইতে পারছি? বলতে পারছি? হ্যাঁ। তাহলে সাইটটা কি? জাস্ট শুধু আপনি দেখবেন, এ করবেন, বাট এটার মধ্যে বেশি কোনো কারুকার্য থাকবে না। ওয়েব অ্যাপ্লিকেশনটা হচ্ছে একেবারে ডিপ। আপনি মাইক্রোসফট ওয়ার্ডটা এইখানে ব্যবহার করেন, কোথায়? ডেস্কটপে, তাই না? আচ্ছা, এখন গুগল ডক্সটা আছে কোথায়? অনলাইন। ওটা ওয়েব অ্যাপ্লিকেশন, এটা ওয়েব অ্যাপ্লিকেশন। আর ওয়ার্ডটা এটা হচ্ছে ডেস্কটপ অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন মানে কি? অ্যাপ। অ্যাপ্লিকেশনের শর্ট ভার্সনে হচ্ছে অ্যাপ। সফটওয়্যার কত প্রকার? অ্যাপ্লিকেশন সফটওয়্যার, সিস্টেম সফটওয়্যার। তো অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা কি? আমাদের ইউজারের প্রয়োজনে আমরা হচ্ছে ব্যবহার করি। এখন এটার প্ল্যাটফর্ম বলছিলাম দুইটা, একটা হচ্ছে ডেস্কটপ বেস, আর একটা হচ্ছে ওয়েব বেস বা ওয়েব বেস। হ্যাঁ, তো ডেস্কটপ বেস যে সফটওয়্যারগুলো এগুলি হচ্ছে ডেস্কটপ সফটওয়্যার, আর ওয়েব বেস যেগুলি ওগুলি হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন বা ওয়েব প্ল্যাটফর্মে। এখন ক্লিয়ার? মানে জিনিস দুইটাই, ক্যাটাগরি দুইটাই, একটা হচ্ছে ডেস্কটপ আর একটা হচ্ছে ওয়েব বেস। ডেস্কটপ বেসগুলোতে ইন্টারনেট কানেকশন লাগবে না, বাট আপনি হচ্ছে ফেসবুক চালাতে যান, নেট লাগবে না? লাগবে।
আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশনে আপনি ভর্তি হতে যান, কি লাগবে? নেট লাগবে। আপনিও নেট ইউজ করে ওখানে চালাবেন, ফর্মটা ফিল আপ করবেন, এবং যারা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা সিস্টেমের দায়িত্বে যারা আছে তারা হচ্ছে নেট অ্যাক্সেস করে ওই আপনি ডাটাগুলো তারা ওখানে দেখবে আর কম্পিউটার লগ ইন করে। তো এই জিনিসগুলো আসলে থাকে কোথায়? আমরাও ফর্ম লিখলাম, তথ্য দিলাম, ওরাও আবার লগ ইন করে দেখবে যে কে কে ফিল আপ করছে। এই জিনিসগুলো আসলে থাকে কোথায়? এগুলি থাকে কোনো একটা স্টোরেজেই থাকে, একটা স্টোরেজেই থাকে। সেটা আমরা এইভাবে আমাদের এই লোকাল পিসিতে না, সেটা হয়তো বা আপনার হোস্টিং বলা হয় আর কি। ধরেন ক্লাউড স্টোরেজ আপনারা করছেন না, ক্লাউড স্টোরেজ কি এইখানে লোকাল পিসিতে থাকে না, ক্লাউড স্টোরেজ কিনতে হয়, সেখানে থাকে। তো ওয়ান কাইন্ড অফ ক্লাউড স্টোরেজই হচ্ছে আপনার এই ওয়েব ডেভেলপমেন্টের জন্য হোস্টিং বলা হয়, হোস্টিং সার্ভার বলা হয়, হোস্টিং সার্ভার। ওই হোস্টিং ভাড়া নিতে হয়, ওইটার মান্থলি একটা ভাড়া আছে, ইয়ারলি ভাড়া আছে। মান্থলি বেজেও নিতে পারেন, ইয়ারলি বেজেও নিতে পারেন। তো এই টোটালি ফাইলগুলো হচ্ছে ওই হোস্টিং এর মধ্যে থাকে। তাদের বিজনেসই হচ্ছে ভাড়া দেওয়া। আর তাদের যে পিসি গুলো আছে এগুলি অলওয়েজ 365 দিনই 24 ঘন্টায় থাকে হচ্ছে অন। আর পিসি গুলোতে অনেক স্টোরেজ আছে এবং হাই কনফিগারেশন। তারা এটাকে কি করছে, 24 ঘন্টা চালু রাখে এবং এটাকে হচ্ছে ভাড়া দিয়ে রাখে। কোথায় থেকে কোথায় গেলাম? ওয়েব অ্যাপ্লিকেশন, এই যে এখান থেকে, তাই না? ওয়েবসাইট থেকে চলে গেছি কোথায়? ওয়েব অ্যাপ্লিকেশন। বুঝতে পারছেন? ওয়েব অ্যাপ্লিকেশন। ওকে। এখন ওয়েব অ্যাপ্লিকেশনের মধ্যে আপনি দোকানে হয়তো পারচেস করতে যান কোনো কিছু, শপিং মলে পজ সফটওয়্যারগুলো আছে। এই এখনকার পজ সফটওয়্যারগুলো ওয়েব বেশি হয়, কারণ এই বগুড়া ব্রাঞ্চের সেলস কত হচ্ছে এটা ঢাকার হেড অফিস থেকেই সেটা দেখতে পাচ্ছে, তাই না? তার মানে ওইটা ওয়েব বেস অ্যাপ্লিকেশন। এরপরে সিআরএম সফটওয়্যার আছে, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট সফটওয়্যারগুলো, এগুলি হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন। ব্যাংকের যে সফটওয়্যারগুলো আছে যারা চালায় ব্যাংকে, এগুলি হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন। এই ব্রাঞ্চের তথ্য আর এক ব্রাঞ্চে আছে, ওই ব্রাঞ্চের তথ্য হেড অফিসে আছে, তাই না? তো ওই জিনিসগুলোকে বলা হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন। ওগুলি কিন্তু ওয়েবসাইটের মধ্যে পড়ে না, কারণ ওদের কাজের ক্ষমতা বা পরিধিটা অনেক বেশি। আমাদের এখানে এমআইটি পার্কের যে ভর্তি কার্যক্রম বা অফিসিয়াল ম্যানেজমেন্ট, এটাও একটা ওয়েব অ্যাপ্লিকেশনের মাধ্যমেই কন্ট্রোল করা হয়। আপনি ভর্তি হতে যান, পেপারলেস ডকুমেন্ট, সব কম্পিউটারে এন্ট্রি হয়, এটার থেকে প্রক্রিয়া হয়, এখান থেকে সব কিছু মালিক দেখতে পারে, কয়টা ভর্তি হলে আজকে কালেকশন কত, সব কিছু টোটাল দেখা যাচ্ছে। এই সফটওয়্যারটাই হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন। এখন ওয়েবসাইট, ওয়েবসাইট কয় প্রকার? আগে ছিল এক প্রকার, প্রথম যখন আবিষ্কার হয় তখন ছিল এক প্রকার, শুধুমাত্র এইচটিএমএল আর সিএসএস বা এইচটিএমএল দিয়ে, এইচটিএমএল সিএসএস আর বুটস্ট্র্যাপ দিয়ে শুধুমাত্র ওয়েবসাইট বানানো যাবে। এই গল্প শুনেন, শুধুমাত্র ওয়েবসাইটটা বানানো যাবে, ভিউ করে আপনি দেখতে পারবেন, বাট এটার ব্যাক এন্ড থাকবে না। এটার ব্যাক এন্ড থাকবে না। ব্যাক এন্ড জিনিসটা কি? আমরা সামনে থেকে যা দেখতে পারি এটা হচ্ছে ফ্রন্ট এন্ড, আর ব্যাক এন্ডে থাকে এর সাথে ডাটাবেস কানেক্ট থাকে। ডাটাবেস কি? আবার ডাটাবেস সফটওয়্যার, এখানে অনেক তথ্য সংরক্ষণ করা থাকে। মনে হয় অনেক গভীরে যাচ্ছে না, মাথার উপর দিয়ে যায়। আচ্ছা, ওগুলি পরে আসবে। ওয়েবসাইট আসলে কয় প্রকার সেটা বলতেছিলাম। স্ট্যাটিক ওয়েবসাইট আর হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। মনে থাকবে, এটা লিখতে হবে, এগুলি পরীক্ষায় আসবে। যে আপনি একজন ওয়েব ডেভেলপার যদি বলো ওয়েবসাইট কয় প্রকার, সেটাই আপনি বলতে পারবেন। স্ট্যাটিক ওয়েবসাইট, ডাইনামিক ওয়েবসাইট, লেখেন, খাতায় লেখেন। আচ্ছা, এটা ছিল এতদিন স্ট্যাটিক আর ডাইনামিক, কিন্তু বর্তমানে
জাভা স্ক্রিপ্টের প্রচলন বাড়ার পর থেকে ওয়েবসাইটের ক্যাটাগরি করা হয়েছে এখন তিন প্রকার। না, দুই প্রকারই লেখে, মানে এটা এখনো প্রকারের মধ্যে অফিসিয়ালি লঞ্চ করে নাই, বাট আমরা ডেভেলপাররা ধরতে পারি যে হচ্ছে এটা তিন প্রকার হবে হওয়া উচিত। স্ট্যাটিক ওয়েবসাইট, ডাইনামিক ওয়েবসাইট। স্ট্যাটিক ওয়েবসাইটটা কি আসলে সেটা আমি বলি। সাপোজ ধরেন যে ওয়েবসাইটগুলো কোনো কিছু চেঞ্জ করতে হলে তার একেবারে র কোডগুলোতে দিয়ে চেঞ্জ করতে হবে, একবার র কোডে দিয়ে চেঞ্জ করতে হবে, তাহলে ওয়েবসাইটে কন্টেন্টের চেঞ্জ হবে। এই ওয়েবসাইটগুলো হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট। হ্যাঁ, আর ডাইনামিক ওয়েবসাইটগুলো র কোড চেঞ্জ করতে হয় না, এদের ব্যাক এন্ডে আমাদের হচ্ছে একটা থাকবে, ড্যাশবোর্ড থাকবে, অ্যাডমিন প্যানেল থাকবে, ওইখান থেকেই কোনো কন্টেন্ট চেঞ্জ করলে ফ্রন্ট এন্ডে সব কিছু চেঞ্জ হবে। এটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। স্ট্যাটিক ওয়েবসাইটের সাথে ডাটাবেস কানেক্ট করা থাকে না। ডাটাবেস জিনিসটা কি? ডাটাবেস এক্সেল কি? স্প্রেডশিট প্রোগ্রাম, তাই না? মাইক্রোসফট অ্যাক্সেস, অফিস অ্যাক্সেস একটা আছে না, জানেন? ওটা একটা ডাটাবেস সফটওয়্যার। আচ্ছা, ডাটাবেস সফটওয়্যারের কাজ কি? এখানে ধরেন অসংখ্য ডাটা থাকবে, হাজার হাজার কোটি কোটি ডাটা থাকবে। ডাটাগুলো ওই আপনার সেলের মধ্যে থাকবে, এক্সেলের যেমন সেল আছে ওই সেলের মধ্যে থাকবে। হ্যাঁ, না না, কোনো সমস্যা নেই, তুমি যা চালাবে আমাকে বললো শুনি। কি হলো জানি না তো, কোনো কি কনফার্ম মানে? তাহলে ডাটাবেস জিনিসটা কি? ডাটাবেসে ধরেন অনেক তথ্য থাকবে, ডাটাগুলোকে রো কলাম ওয়াইজ ভাগ করে সুন্দর করে সেলের মধ্যে অনেক ইনফরমেশন থাকবে। ডাটাবেসের মধ্যে ডাটাবেস এমন একটি প্রোগ্রাম বা সফটওয়্যার, এটা একেবারে সুগোছালো। আপনি কোন ডাটাটা কোথায় আছে তার একটা অবশ্যই একটা হচ্ছে লোকেশন আছে, আইডেন্টি। আপনি ধরেন একটা বুক সেলফ আছে, কি আছে? বুক সেলফ আছে, তো লাইব্রেরির মধ্যে, লাইব্রেরি ধরেন লাইব্রেরিতে, তো
বইগুলোকে সেলফের মধ্যে সাজানো থাকে, তাই না? আপনাকে ওই সেলগুলোতে আবার অ্যাড্রেস দেওয়া আছে, সেল নাম্বার দেওয়া আছে, এর মধ্যে বইও দেওয়া আছে, বইয়েরও আবার সিরিয়াল করা আছে। তো আপনাকে যদি বলি যে আপনি যান তো পাঁচতলায় যায় আমাদের লাইব্রেরি আছে, ওখান থেকে একটা বই নিয়ে আসেন, শুধু বইয়ের নামটা বললাম যে রবীন্দ্রনাথ ঠাকুরের এই উপন্যাসটা নিয়ে আসেন, নাম বলছিলাম, ওকে, এটা বললাম, আপনি গেলে আমার পুরো লাইব্রেরি খুঁজবেন, ব্যাপারটা কি ভালো হবে না? আর যদি আপনাকে বলি যে যান এই যে 4 নাম্বার সেলফে 3 নাম্বার যে একটা আছে না, কি বলে এটা, রো আছে, এইটার মধ্যে এই যে 45 নাম্বার একটা বই আছে, নাম্বার বললে না, আর হচ্ছে নামও বলে দিলাম, প্রয়োজনে নাম না বললেও কিন্তু তখন কিন্তু পাবেন যে বইটা নিয়েছেন, তখন আপনার জন্য কেমন হবে? সোজা হবে, তাই না? তো ডাটাবেস সফটওয়্যারটার মধ্যে ডাটাগুলো আসলে এই ক্যাটাগরিতেই থাকে, একেবারে স্পেসিফিক একটা জায়গাতে থাকে, রো আর কলামের আইডি ধরে সে ডাটাগুলোকে বের করে নিয়ে আসে। এটা হচ্ছে ডাটাবেস সফটওয়্যার। এটা আমাদের এই ওয়েব অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইটের ব্যাকএন্ডে এটা কানেক্ট করা থাকে, এটা ব্যাকএন্ডে কানেক্ট করা থাকে, অর্থাৎ এই ওয়েবসাইটের যত তথ্য, সব তথ্য, এই টেক্সটটাও লেখা লোড হচ্ছে হচ্ছে আপনার ওই ডাটাবেস থেকে, সব কিছু লোড হচ্ছে ডাটাবেস থেকে। এই যে সাপোজ প্রথম আলো, প্রথম আলো নিউজ পেপার, এই যে নিউজগুলো আছে দেখেন, এই এটা কিন্তু ডায়নামিক একটা ওয়েবসাইট, এটা কি ডায়নামিক ওয়েবসাইট, এটা লগ ইন করলে এর পোর্টালে তারা সংবাদ আপনার এই যে কি বলে রিপ্রেজেন্টেটিভ নাকি বিভাগীয় আছে, জেলা পর্যায়ে আছে, থানা পর্যায়ে আছে, এখন তো আবার ইউনিয়ন পর্যায়েও সাংবাদিক আছে, তাই না? সাংঘাতিক। তো এদেরও আইডি পাসওয়ার্ড আছে, এরা কি করে লগ ইন করে এই নিউজটা লেখে, আপনি যেমন করে ফেসবুকে পোস্ট দেন, টেক্সট দেন, ইমেজ দেন, তাই না? ওরাও হচ্ছে এটা এরকম করে টেক্সট লেখে, ইমেজ আপলোড করে করে পোস্ট দেয়, ওটা চলে আসে কোথায় আসে, সম্পাদকের কাছে আসে, সম্পাদক এখন দেখে খবরটা কি সরকারের বিরুদ্ধে যাচ্ছে না পক্ষে থাকছে, এটা দেখার পরে কি করে অ্যাপ্রুভ করে, তাহলে ও একজন ইউজার, সম্পাদক আছে, তার মাঝখানে আরো এডিটর আছে, আরো কত কি আছে, এদের আলাদা আলাদা হচ্ছে অ্যাক্সেস থাকে, তারা হচ্ছে এটা ব্যাকএন্ডটা তারা কন্ট্রোল করে। তো এরা হচ্ছে তখন এটা অ্যাপ্রুভ করলে দেন তারপরে হচ্ছে এই ওয়েব পেজে চলে আসে, বুঝতে পারছেন? এখন এই যে টেক্সটগুলো, লেখাগুলো, তারপরে ছবিগুলো, এগুলি আসলে কোথায় থাকতেছে, কিভাবে গোছানো থাকতেছে, এটা মূলত ওই ডাটাবেজে এন্ট্রি হচ্ছে, ডাটাবেজে কি হচ্ছে, এন্ট্রি হচ্ছে। আপনি গুগল ফর্ম পূরণ করছেন কখনো? গুগল ফর্ম, হ্যাঁ করছেন, অনেকবার করছেন। গুগল ফর্মে যখন আপনি এন্ট্রি দেন তখন এখানে আমাদের যারা গুগল ফর্মটা ছাড়ি, তা আমাদের ব্যাকএন্ডে এক্সেল শিটটা থাকে না, ওইটা কি হয় এখানে এসে জমা হয়, এরকমই আপলোড হচ্ছে ওই ডাটাবেজের মধ্যে জিনিসগুলো জমা হয়। তো এইখানে যা লোড হচ্ছে, ওই টেক্সট বলেন আর হচ্ছে ছবি বলেন, সবকিছু লোড হচ্ছে ডাটাবেস থেকে, ডাইনামিক্যালি চেঞ্জ হয়ে হয়ে আসতেছে, সব লোড হচ্ছে কোথা থেকে, ডাটাবেস থেকে। তো এই সফটওয়্যার, এই সাইটটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইটের উদাহরণ, ডাইনামিক ওয়েবসাইটের উদাহরণ। আর স্ট্যাটিকটা কি, স্ট্যাটিক ওয়েবসাইটের কোনো ডাটাবেস থাকবে না, কি থাকবে না, ডাটাবেস থাকবে না, আজকে যেটা বানাই দিছি ওটাই থাকবে, যতদিন কম্পিউটার আর সার্ভার হোস্টিং এর বিল দেওয়া আছে এবং যতদিন আছে ততদিন ওইটাই থাকবে। যদি কোনো কিছু চেঞ্জ করা লাগে, এখন ধরেন এই প্রতিষ্ঠানের প্রধান আগে ছিল একজন, আজকে চেঞ্জ হয়েছে, চেঞ্জ করা লাগলো, ছবিটার নামটা চেঞ্জ করা লাগলো, তো চেঞ্জ করা লাগলে তখন এই যে আমরা HTML এর কোড লিখছি না, ফাইল লিখছি, এর মধ্যে দেয় একবারে কোড এডিট করে চেঞ্জ করতে হবে।
ওয়েবসাইটে ডাটাবেস কানেক্ট থাকে না, মূল পার্থক্য এটা। আর ডাইনামিক ওয়েবসাইটে ডাটাবেস কানেক্টেড থাকে। আর একটা কি, স্ট্যাটিক ওয়েবসাইট চেঞ্জ করতে হলে কোডে কোডে গিয়ে চেঞ্জ করতে হয়, কোডের মধ্যে গিয়ে চেঞ্জ করতে হয়। বা ডাইনামিক ওয়েবসাইট চেঞ্জ করতে হলে কোডের মধ্যে যাওয়া লাগে না, এটা ব্যাকএন্ড থেকেই চেঞ্জ করা সম্ভব। এটা হচ্ছে পার্থক্য। পরীক্ষায় আসলে এভাবে লেখেন, বাংলা দিয়ে লেখেন, সমস্যা নেই। আর বর্তমানে যেটা আসছে ইন্টারেক্টিভ ওয়েবসাইট, কি ইন্টারেক্টিভ ওয়েবসাইট, তার মানে স্ট্যাটিক, ডাইনামিক, ইন্টারেক্টিভ। এখন ইন্টারেক্টিভ জিনিসটা স্ট্যাটিকের মধ্যেও থাকতে পারে, ডাইনামিকের মধ্যেও থাকতে পারে। ইন্টারেক্টিভ জিনিসটা কি আসলে, আমরা একটা বলছিলাম ওয়েবসাইট হচ্ছে জড় পদার্থ। ওয়েবসাইট কি জড় পদার্থ, ওর আবার ইন্টারেক্টিভ বা আচার ব্যবহার আবার কেমন হবে, তাই না? জড় পদার্থের আচার ব্যবহার আছে, বিহেভিয়ার আছে, আছে ওয়েবসাইটের আছে, ওয়েবসাইটের আছে। তার মানে আপনি যখন ফেসবুকের মধ্যে যান, কাউকে কি করেন, কোনো বাটন, লাইক বাটনে যখন ক্লিক করেন তখন কি হয়, একটা লাইকের একটা সাইন চলে আসে। তার মানে বুঝলেন যে হ্যাঁ আমার লাইকটা পড়ছে। ওকে, কমেন্ট যখন করেন, তাই না, কমেন্ট করলে কমেন্টটা আপনার সামনে আবার এখানে শো হয়, আপনি আবার দেখতে পাচ্ছেন। তো আবার কোনো একটা ফর্ম পূরণ করছেন, কখনো ফর্ম পূরণ করার সময় আপনাকে কি কি করতে হবে সেটা ইনস্ট্রাকশন আপনাকে ফর্মের মধ্যে ঢুকলে আপনাকে দিয়ে দেয়, যে আপনি নেক্সটে ক্লিক করেন, এরপরে হ্যাঁ এরপরে এটা ফিল আপ করেন, বাবার নাম, মায়ের নাম, এরপরে নেক্সটে যান, এরকম কোনো একটা ইনস্ট্রাকশন আসে। বা আপনি ওইটা ফিল আপ করার সঙ্গে সঙ্গে ডান পাশে লেখা আছে, একটা টিক চিহ্ন আসে, ওকে সাকসেস ম্যাচ। হ্যাঁ, তারপরে আপনি আবার দিচ্ছেন, বলতেছে দিস ডাটা ইজ এক্সিস্টিং, মানে ডাটা অলরেডি এটা আছে, এটা আর হবে না। এরকম ইনফরমেশন পান না ফর্ম করতে গেলে? পান সবাই। তাহলে এই যে আপনার সাথে কি করছে, সে ইন্টারঅ্যাক্ট করছে, এটাই হচ্ছে ওয়েবসাইট আপনার সাথে কি করছে, ইউজারের সাথে ইন্টারঅ্যাক্ট করতেছে। এইগুলি হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ ওয়েবসাইট। এগুলি কি ইন্টারঅ্যাক্টিভ। পরীক্ষায় কিন্তু আসবে ডিফারেন্স বিটুইন স্ট্যাটিক, ডাইনামিক এন্ড ইন্টারঅ্যাক্টিভ ওয়েবসাইট। তাহলে স্ট্যাটিক আমরা জানলাম, ডাইনামিক জানলাম, ইন্টারঅ্যাক্টিভটা আমরা আন্দাজ করছি যে কি হতে পারে। তাহলে ইন্টারঅ্যাক্টিভ ওয়েবসাইটের মধ্যে থাকবে হচ্ছে অ্যাট্রাকটিভ ফর্মস, তারপরে থাকবে হচ্ছে এক্সাম্পল দিয়ে দিবেন, যে লাইক অ্যাজ ফেসবুক, ইনস্টাগ্রাম দিয়ে দিবেন, যেগুলি ইন্টারঅ্যাক্টিভ ওয়েবসাইট, যে কিনা ইউজারের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারে। হ্যাঁ হ্যাঁ, তারপর আমি শীট দেব, শীট দেখে দেখে আপনারা হচ্ছে এগুলি পড়ে নেবেন। এই কি হয়েছে তোমাদের, টাকা আছে পেছনে? আছে, যাও বসো, লাগাই দাও। কি শিখলা তোমরা এতদিন? ক্লাসের মধ্যে ঢুকতে হলে স্যারের পারমিশন নিতে হয়, ও নিলা, তুমি বলার আগে আমি বলছি যে আসো, আমি জানি তুমি নিবা না, কাজ করো না। কি বলছিলাম, ইন্টারেক্টিভ, স্ট্যাটিক আর হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। এটা আসছিল কোথা থেকে, একটা পেজ থেকে আসছে, তাই না? এই পেজের কথা এখনো শেষ হয় নাই। এখন আসছে ফ্রেমওয়ার্ক। কি আসছে? ফ্রেমওয়ার্ক, ফ্রেমওয়ার্ক। তাহলে
ফ্রেমওয়ার্ক শব্দটার সাথে কেমন জানি একটা লাগতেছে, মানে একটা ফ্রেমওয়ার্ক মানে হচ্ছে কি একটা স্ট্রাকচার বা একটা কাঠামো, তাই না? এরকম মিল আসতেছে না? তো এটা হচ্ছে একটা সীমাবদ্ধতা আছে এবং এটা হচ্ছে একটা কাঠামো, যেটা কিনা কার কাঠামো, সেটা হচ্ছে সিএসএস এর একটা কাঠামো। আমরা সিএসএস কোড লিখছি না এখানে, কোডগুলো লিখছি, ক্লাসগুলো লিখছি। এটা কই গেল, ক্লোজ করে দেই, ওপেন ফোল্ডার। এরপরে গতকালকেরটা কোথায় ছিল, প্রজেক্ট ডে 18। গতকালকের স্টাইল এগুলি লিখছিলাম, তাই না? তো বুটস্ট্র্যাপ হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক। কার ফ্রেমওয়ার্ক? এই সিএসএস, ক্যাসকেডিং স্টাইল শীট প্রোগ্রামের একটা ফ্রেমওয়ার্ক। এই বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্কের মধ্যে এই যে ক্লাসগুলো আমরা হাতে লিখছি, তাই না? এই ক্লাসগুলো আমরা কি করছি, সিএসএস এর কোডগুলো হাতে লিখছি, আমরা নিজেরা তৈরি করছি প্রয়োজনে। এখন এইরকম হাজার হাজার ক্লাস ওই শীটের মধ্যে, বুটস্ট্র্যাপ শীটের মধ্যে, ওটাও ধরেন যে হচ্ছে ওয়ান কাইন্ড অফ স্টাইল শীট, মানে স্টাইল শীটই, ওটাও স্টাইল শীট। ওর মধ্যে এই রকম আপনার লাগতে পারে এমন ক্লাসগুলো, হাজার হাজার ক্লাস ওর মধ্যে লিখে দেওয়া আছে। আপনার লাগতে পারে এমন ক্লাসগুলো ওর মধ্যে, বুটস্ট্র্যাপের মধ্যে লিখে দেওয়া আছে। আপনাকে আর এরকম করে এই মেনু, ইউএল, এলআই, এই ডিজাইন, ন্যাপ, কলাম, এগুলি সেকশন টেকশন কন্টেইনার কিচ্ছু আর কি করতে হবে না, লিখতে হবে না। আপনি জাস্ট শুধু ওই স্টাইল শিটটা ডাউনলোড করে আপনার ফোল্ডারের মধ্যে রাখবেন, রাখার পরে জাস্ট শুধু হচ্ছে এখানে লিঙ্ক করে দিয়ে আপনি হচ্ছে ডিজাইন করা এইচটিএমএল এর কোড লেখা শুরু করবেন। আপনি শুধু লিখবেন হচ্ছে এর মাঝখানে কি, ক্লাস। আর ক্লাসগুলো লেখা আছে কোথায়, ওর মধ্যে আছে, আপনি যেটা লিখবেন ওর মধ্যে ওটা আছে, হাজার হাজার ক্লাস ওর মধ্যে আছে। আমরা দেখবো ক্লাসগুলো একেবারে ওপেনলি বাস্তবে দেখবো, দেখলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ আছে, পাইছি। তো এটাই হচ্ছে ফ্রেমওয়ার্ক, মানে আপনার যা লাগবে আন্দাজ করে ওরা হচ্ছে প্রয়োজনীয় ক্লাসগুলো ফ্রেমওয়ার্কের মধ্যে আছে। আপনি ওইখানে কি করতে পারবেন না, ওইখানে চেঞ্জ করতে পারবেন না, বাট আপনি ওটাকে ওভাররাইট করে ডিজাইন মডিফাই করতে পারবেন। ওদের সাপোজ এখানে এই মেনু মধ্যে দেওয়া আছে হচ্ছে হাইট দেওয়া আছে হচ্ছে 50, আপনার দরকার হচ্ছে 60, তাহলে এটাকে আপনাকে অবশ্যই ওভাররাইট করতে হবে। আমরা ওভাররাইট কিভাবে করব, হাইট প্রপার্টি আছে 50, আমরা ওভাররাইট করে নিচে দেব হচ্ছে কত, 60 দেবো, তাহলে 50 কাজ করবে না 60 করবে, সব নিচে যেটা থাকবে সেটাই কাজ করবে। ওইভাবে আমরা বুটস্ট্র্যাপের জিনিসগুলোকে ওভাররাইট করব। ক্লিয়ার? তো আমরা কি বুটস্ট্র্যাপ জিনিসটা কি একটু অনুমান করতে পারছি? বুটস্ট্র্যাপ একটা ফ্রেমওয়ার্ক। যখন আমি র কোড লিখি তখন আমার লিখতে হচ্ছে কষ্ট বেশি হয়, এগুলি লেখা লাগে, এগুলি জানার ব্যাপার আছে, এই প্রপার্টিগুলো জানার ব্যাপার আছে। কিন্তু আপনি যখন ফ্রেমওয়ার্ক ব্যবহার করা শুরু করবেন তখন আর আপনি এই র কোড লেখার আর ধৈর্য আর থাকবে না, তখন আপনি এই প্রপার্টিগুলো ধীরে ধীরে আবার ভুলে যেতে শুরু করবেন। এটাই ভালো, তাই না? তখন আপনি আবার কি করবেন, ডিপেন্ড করবেন হচ্ছে বুটস্ট্র্যাপের যে ক্লাসগুলো আছে ওইটার উপর, যে টেক্সট অ্যালাইন সেন্টার, এটা এখানে কি দেওয়া আছে, টেক্সট অ্যালাইন সেন্টার, তাই না? এটা একটা টেক্সট অ্যালাইন হচ্ছে একটা প্রপার্টি, এখানে দেওয়া আছে ভ্যালু সেন্টার। আর তখন এই টেক্সট অ্যালাইন সেন্টারের জন্য একটা ক্লাসই করছে টেক্সট সেন্টার। শুধু তখন এই টেক্সট অ্যালাইন সেন্টার আর মনে থাকবে না আপনার, তখন শুধুমাত্র লিখবেন হচ্ছে টেক্সট সেন্টার। তার মানে জানেন যে হচ্ছে এটা দিলে টেক্সটটা হচ্ছে মাঝখানে চলে আসবে। এটা এক লাইন তর্জমা করতেই গেল আমার, এটার হচ্ছে তর্জমা করে এটার আবার কি করা হলো, ওয়াশ করা হলো, এটা করতে অনেক সময় চলে গেল। এরপর হ্যাঁ
নম্বরটা কি, এটি HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট এর উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। তাহলে এই ফ্রেমওয়ার্কটা, বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্কটা কি করছে, HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট এই তিনটার কম্বিনেশনের উপর ডিপেন্ড করে, এই তিনটার উপর ভিত্তি করেই এই বুটস্ট্র্যাপটা তৈরি করা, ফ্রেমওয়ার্কটা তৈরি করা হয়েছে। এখানে আপনি জানেন না জাভাস্ক্রিপ্ট, তার মধ্যে এর মধ্যে জাভাস্ক্রিপ্টের কাজও আছে, আপনি জানেন না, এখনো শিখেন নাই, বাট আপনি ক্লাসটা কল করলেই ওই ক্লাসটা, ওই জিনিসটা অ্যাপ্লাই হতে গেলে যা যা দরকার, CSS, জাভাস্ক্রিপ্ট সব ও রেডি করে রাখছে। এর মূল উদ্দেশ্য হলো রেসপন্সিভ বা মোবাইল বান্ধব ওয়েবসাইট খুব দ্রুত এবং সহজে ডিজাইন করা। এর মূল উদ্দেশ্য কি, রেসপন্সিভ করা একটা ওয়েবসাইট, অর্থাৎ মোবাইল বান্ধব বা হচ্ছে যে কোনো ডিভাইসে যেন সাপোর্ট করে, এই ডিজাইনটা করার জন্য হচ্ছে এটার মূল উদ্দেশ্য বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্কের। এতে আগে থেকেই তৈরি করা অনেক ডিজাইন বা কম্পোনেন্ট, যেমন বাটন, ন্যাপবার, মডাল, তারপরে আরও অনেক স্লাইডার ট্লাইডার যা আছে, ন্যাপ ট্যাব, মডাল টডাল সব কিছু ডিজাইন করাই থাকে। একটা ওয়েবসাইটের দিকে তাকালে কি কি আছে, এই এই সবগুলো কম্পোনেন্টস এর মধ্যে হচ্ছে কি করা আছে, তৈরি করা আছে। আমরা জাস্ট শুধু এখন ধরে নিয়ে এসে বসাবো, ধরে নিয়ে এসে বসাবো, আর শুধু কন্টেন্টটা চেঞ্জ করে দেবো। বুঝতে পারছেন, আমাদের কষ্টের দিন 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 শেষ হচ্ছে, এখন আমাদের সুখের সময় আসবে। এর শক্তিশালী গ্রিড সিস্টেমের মাধ্যমে, কি বলছে দেখেন, এর শক্তিশালী গ্রিড সিস্টেমের মাধ্যমে যে কোনো ডিভাইস বা স্ক্রিনের সাইজ অনুযায়ী ওয়েবসাইটের লেআউট নিখুঁতভাবে সাজানো যায়। তাহলে আমরা গ্রিড সিস্টেম অলরেডি CSS দিয়ে প্র্যাকটিস করছি, তাই না? ওই যে গ্রিড সিস্টেমের কয়টা কলাম থাকে বলেন, কয়টা কলাম থাকে, সেটাই বলছে যে এই বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্কের মধ্যেও গ্রিড সিস্টেমটা আছে। এটা দিয়ে কি করে, শক্তিশালী লেআউট নিখুঁতভাবে সাজানো যায় এবং প্রত্যেকটা এই ডিভাইসের স্ক্রিন সাইজ অনুযায়ী ওয়েবসাইট বানানো যায়। পাঁচটা কথা বলতে বলছিলাম, পাঁচটাই বলছে, আরো 5 লাইন, 5 লাইন বলো, আরো 5 লাইন বলো। বুটস্ট্র্যাপের নিজস্ব ইউটিলিটি ক্লাসে ব্যবহার করে খুব সহজেই মার্জিন, প্যাডিং, কালার এবং ডিসপ্লে প্রপার্টি নিয়ন্ত্রণ করা যায়। মার্জিন প্যাডিং এর জন্য ক্লাস আছে ওর মধ্যে অনেক। এতে কোনো অতিরিক্ত জাভাস্ক্রিপ্ট কোড লেখা ছাড়াই ড্রপ ডাউন মেনু, ক্যারোসেল, স্লাইডার, ট্যাবের মতো ইন্টারেক্টিভ ফিচার যোগ করা যায়। এটি সমস্ত আধুনিক ব্রাউজারে যেমন ক্রোম, সাফারি, ফায়ারফক্স, মাইক্রোসফট এজ অত্যন্ত চমৎকারভাবে কাজ করে। আর এতে বলছে CDN লিঙ্কের মাধ্যমে যে কোনো প্রজেক্টে খুব কম সময়ে বুটস্ট্র্যাপ যুক্ত করে কাজ শুরু করা সম্ভব। এর সুবিন্যস্ত ডকুমেন্টেশন ও বিশাল ডেভেলপার কমিউনিটি থাকার কারণে যে কোনো সমস্যা খুব দ্রুত সমাধান করা যায়। তার মানে বুটস্ট্র্যাপ যে বানাইছে, এটার যারা ইউজার আছে বা ডেভেলপার আছে, এদেরও আবার আমাদের কমিউনিটি আছে। কার কি সমস্যা হচ্ছে ওখানে সমস্যা লিখছে, আবার যে সলিউশনটা সে পাইছে সেই সলিউশনটা ওখানে লিখতেছে। এইভাবে ডেভেলপাররা ওখানে ঢুকে ঢুকে, এই কমিউনিটিতে ঢুকে ঢুকে প্রবলেম দেখে আর হচ্ছে সলভ করে। তো শেষ আমরা এবার হচ্ছে বুটস্ট্র্যাপ আমরা হচ্ছে কি করব, নিয়ে আসবো আমাদের প্রজেক্টের মধ্যে। বুটস্ট্র্যাপ কি করব, প্রজেক্টের মধ্যে নিয়ে আসবো। তা বুটস্ট্র্যাপের মধ্যে আসছি, বুটস্ট্র্যাপ কিভাবে লার্ন করব সেটা কি বলা আছে এখানে, কি লার্ন করব, লার্ন বুটস্ট্র্যাপ 3, 4, 5। তাহলে বুটস্ট্র্যাপের এখন লেটেস্ট ভার্সন কত চলে দেখি। আচ্ছা দেখেন, এটা হচ্ছে বুটস্ট্র্যাপের অফিসিয়াল ওয়েবসাইট, বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্কের অফিসিয়াল ওয়েবসাইট। তো ফ্রেমওয়ার্কটা ক্লিয়ার সবাই? ফ্রেমওয়ার্ক মানে একেবারে বেঁধে দেওয়া একটা কাঠামো, এর বাইরে আপনি কিছুই করতে পারবেন না, এর বাইরে আপনি কি করতে পারবেন না, কিছুই করতে পারবেন না। আপনি যদি বলে দিই যে হচ্ছে আপনি টিকিট দিলাম
সিনেমা দেখবেন, টাকা দিলাম সিনেমা দেখবেন, তাহলে আপনি কি করবেন? কাউন্টারে যাবেন, টিকিট কাউন্টার থেকে টিকিট নেবেন, তারপর ওই চিকন গেটের মধ্যে দিয়ে ঢুকবেন, ঢুকে যাইবেন, আপনি সিট নাম্বার ধরে সিটে যায় বসবেন, সিনেমা দেখবেন, দেখা শেষ করে কি করবেন? আবার উঠে বের হয়ে চলে আসবেন। আর কিছু করতে পারবেন? তো ফ্রেমওয়ার্ক তো এটাই, এর মধ্যে কাঠামো আপনার সেট করে দেওয়াই আছে, এর বাইরে কিছু করা যায় না, যায় ওভাররাইড করতে হবে। ফ্রেমওয়ার্ক ক্লিয়ার। আমরা যে অ্যাসেসমেন্ট নিতে যাই বা অ্যাসেসররা আসে অ্যাসেসমেন্ট নিতে, এটাও একটা ফ্রেমওয়ার্কের মধ্যে পড়ে। মানে আমরা চাইলেই কিছু করতে পারবো না, অ্যাসেসর চাইলেই কিছু করে নিতে বা কিছু জিজ্ঞেস করতে পারবে না। আমাকে বেঁধে দেওয়া যে প্রশ্ন আছে ওই প্রশ্ন দিয়ে পরীক্ষা নিতে হবে। আমাকে বেঁধে দিয়েছে যে জব, ওই জবেই পরীক্ষা নিতে হবে। ওই জবের মধ্যে যে যা করতে বলছে, যে ওয়েবসাইট বানাতে বলবে, যে কয়টা পেজ থাকবে ওই কয়টা পেজই তাকে করতে হবে। ইন্টারভিউ কি কি কোশ্চেন হবে সেই কোশ্চেনগুলো পর্যন্ত এর মধ্যে বেঁধে দেওয়া থাকে। তাহলে ওইটা একটা কি ফ্রেমওয়ার্ক, ফ্রেমওয়ার্কের মধ্যে আমাদের কাজ করতে হবে। এবং লিখিত প্রশ্ন থাকবে, তার অ্যান্সার কি হবে সেই অ্যান্সার শিট পর্যন্ত দিয়ে দেওয়া থাকে যে এটার অ্যান্সার এই হবে। ফ্রেমওয়ার্ক আমরা জানছি। তো বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্কের এখন লেটেস্ট ভার্সন চলে হচ্ছে 5.3, এটাই হচ্ছে লেটেস্ট। এর আগে ছিল 5.2.3, তার আগে ছিল 5.1.3, তারপর 5.0। হ্যাঁ, আমি যখন কাজ করি তখন মনে হয় 4 ছিল, এখন 4 থেকে আমার ডিজাইন করা শুরু হয়। এরপরে দেখেন এই ওয়াল ভার্সনে ক্লিক করলে এর সব ভার্সন দেখা যায়। এটা 1-এর ভার্সন, ভার্সন 1 থেকে শুরু হয়। এই যে 1.0.0 থেকে শুরু হয়, 1.1.0 এভাবে উঠতেছে উঠতেছে। এরপরে হচ্ছে এই নিচের থেকে উঠতেছে 2 আসলে, 2 থেকে এখানে 3-তে আসলে, 3 বেশি দিন থাকেনি। এরপর 4 শুরু হয়েছে, এরপর 5, এরপর কত আসবে? 6 আসবে। তাহলে আমাদের HTML এর ভার্সন কত? 5। CSS এর ভার্সন বলা হয়নি, বলছি CSS এর ভার্সন আমরা 3 নিয়ে কাজ করছি, CSS 3। আর বুটস্ট্র্যাপের ভার্সন কত নিয়ে করব? 5.3। লেটেস্ট যেটা থাকবে ওইটাই শিখবো। কেমন? লেটেস্ট শিখবো, এটা শিখতে শিখতে যদি 4 আসে তাহলে 4ও পারবেন, হয়তো কিছু চেঞ্জ হতে পারে, কিছু নতুন ক্লাস ঢুকবে এর মধ্যে। তো এই ডকুমেন্টেশনে আসি, ডক্সে ক্লিক করি। এইখানে বলে দেওয়া আছে সুন্দর করে যে আপনি কিভাবে ইন্ট্রোডাকশনে দেখেন যে আপনি গেট স্টার্টেড উইথ বুটস্ট্র্যাপ আপনি কিভাবে কানেক্ট করবেন, মানে কাজ শুরু করবেন। এটাই বলছে যে এটা আমাদের বেসিক হচ্ছে কি HTML এর স্ট্রাকচার। এর মাঝখানে বুটস্ট্র্যাপ কিভাবে আনা যায়, এই যে লিঙ্ক অ্যাড করে বুটস্ট্র্যাপকে কি করছে এখানে অ্যাড করছে। এরা করছে CDN দিয়ে, এরা করছে কি CDN দিয়ে, এটা অনলাইনে কানেক্ট থাকবে তাদের সাথে। আর আপনি ওই বুটস্ট্র্যাপের ফাইল ডাউনলোড করে আপনার যে CSS নামে ফোল্ডার থাকে, এখানে যে CSS নামে ফোল্ডার থাকে এর মধ্যেও আপনি বুটস্ট্র্যাপের ফাইলটা রেখে আপনি ম্যানুয়ালি কি করতে পারবেন, HTML এর হেডের মধ্যে এসে কি করতে পারবেন, এরকম যেমন CSS এর ফাইল লিংক করছি এটাও আপনি কানেক্ট করতে পারবেন। তো দুইভাবেই আমরা কাজ করব, সমস্যা নাই। এভাবে বলছে যে আপনি কানেক্ট করতে পারবেন, কানেক্ট করার পরে হচ্ছে আপনি ব্যবহার করতে পারবেন। তো এর নিচে যেহেতু বুটস্ট্র্যাপটা HTML CSS এবং হচ্ছে জাভাস্ক্রিপ্টের সমন্বয়ে আপনার হচ্ছে বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্কটা গঠিত। তো সুতরাং CSS এর কোড লেখা হয় কার মধ্যে? স্টাইল ট্যাগের মধ্যে, তাই না? আর জাভাস্ক্রিপ্টের বিষয়গুলো লেখা হয় যে স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে, এই যে স্ক্রিপ্ট। তার মানে ওকে আমার এই যে স্ক্রিপ্টের জিনিসটাও আমাকে লিংক করে দিতে হবে। তাহলে বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্ক ব্যবহার করতে হলে এই জাভাস্ক্রিপ্টটাও দিতে হবে এবং ওর হচ্ছে CSS এর ফাইলটাও লিংক করে দিতে হবে। তখন আমি ওই ফ্রেমওয়ার্কের যত সুবিধা আছে সব আমি ভোগ করতে পারবো।
ক্লাসগুলো অ্যাক্সেস করতে পারবো। এরপরে বলছে সিডিএন এর লিঙ্ক, এটা ওকে ফাইন। আর যদি আমি সিডিএন ইউজ না করি তাহলে আমাকে ডাউনলোড করতে হবে, যে ডাউনলোড, এইখানে সবাই ঢুকবো, ঢুকে কি করব, ডাউনলোডে ক্লিক করব, সবাই ডাউনলোডে ক্লিক করব। দেখেন ডাউনলোড হচ্ছে, এই যে এটা ডাউনলোড হয়েছে, দেখেন দেখেন বুটস্ট্র্যাপ 5.3.8 dist.zip একটা জিপ ফাইল ডাউনলোড হয়। এই ওয়েবসাইটে ঢুকে সবাই এটা ডাউনলোড করেন, করে রেখে দেন ডাউনলোড ফোল্ডারে, কারণ এই কয়দিন আমাদের এই জিনিসটা লাগবে। প্রতিদিন ডাউনলোড করার দরকার নাই, একবার ডাউনলোড করবেন, ওইটাই আমরা হচ্ছে কি করব, রিইউজ করব, বারবার ব্যবহার করব। হাতে সময় খুবই কম। হ্যাঁ, আমরা পুরো কোর্সটা একটু গুরুত্ব সহকারে শর্ট টাইমের মধ্যে যেন আমরা কভার করতে পারি, সেই দিকে এখন লক্ষ্য রাখা হচ্ছে বেশি। এক জিনিস শোনেন, আমি বলি, ফ্রেমওয়ার্কটা হচ্ছে বড় একটা বিষয়, বড় বৃহৎ। লাইব্রেরি হচ্ছে ক্ষুদ্র একটা বিষয়। একাধিক লাইব্রেরি সম্মিলিত হয়ে একটা ফ্রেমওয়ার্ক গঠন করতে পারে, বুঝতে পারছেন? লাইব্রেরিটা হচ্ছে ছোট একটা বিষয়, বুঝতে পারছেন? জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি আছে। এই যারা এখানে পুরাতন আছেন বা ওয়েবের কম্পিউটারের ডিপার্টমেন্টের যারা স্টুডেন্ট, তারা একটু মনোযোগ দিয়ে শোনেন। ও একটা ভালো কোশ্চেন করছে, এটা আমরা এখনই জেনে রাখি, যে ফ্রেমওয়ার্ক আর হচ্ছে লাইব্রেরি এক জিনিস কিনা। এটা লাইব্রেরি থাকে হচ্ছে জাভাস্ক্রিপ্টের, কিসে, জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি, যেমন জেকোয়ারি। হ্যাঁ, এটা ইউজ করলে আমাদের কাজের সুবিধা হয়, কাজের সুবিধা হয়, কোড কম লিখতে হয়। তো এটা ছোট একটা বিষয়। তো আবার জাভাস্ক্রিপ্টের কি আছে, ফ্রেমওয়ার্কও আছে, রিঅ্যাক্ট, ভুজেস, নোটজেস, তাই না? ওগুলি আবার হচ্ছে বিশাল জিনিস, ওগুলি কি বিশাল জিনিস। তো একাধিক লাইব্রেরি এক জায়গায় একটা ফ্রেমওয়ার্ক গঠন করতে পারে। তাহলে লাইব্রেরি ছোট, ফ্রেমওয়ার্কটা বড়, দুইটা অবশ্যই আলাদা আলাদা। এটা ডাউনলোড হয়েছে আপনাদের? আচ্ছা, ডাউনলোড হইলে তাহলে আমরা এটাকে নিব, এখান থেকে ডাউনলোড ফোল্ডারে আসবো সবাই। এটাকে দেখেন জিপ করা আছে এই ফোল্ডারটা, তাই না? হ্যাঁ, আমার সাথে সাথে সবাই এটা হচ্ছে এক্সট্রাক্ট করেন। কি করবেন? এক্সট্রাক্ট ওয়াল দিয়ে বুটস্ট্র্যাপের মধ্যে এটা এখানে এক্সট্রাক্ট করেন, করছেন? এটা খোলেন, বুটস্ট্র্যাপ 5.20। আচ্ছা, এটা খোলার পরে দেখেন সিএসএস আর জেএস নামে দুইটা ফাইল আসছে। সিএসএস এর ফাইলগুলো কোথায় আছে? সিএসএস ফোল্ডারের মধ্যে। আর জেএস গুলো কোথায় আছে? জাভাস্ক্রিপ্টের মধ্যে। আমরা এই আপাতত না বুঝে দুইটাই কপি করব। কি করব? দুইটাই কপি করব, জেএস সিএসএস দুইটাই কপি করব। কন্ট্রোল সি দিয়ে কোথায় আসবো? আসবো হচ্ছে আমাদের আজকের প্রজেক্ট কত, ডে কত, 19। এই 19-এর মধ্যে এনে পেস্ট করব। কি করব? 19-এর মধ্যে পেস্ট করব।
আপনাদের টেস্ট করে দেখেন। এই যে দেখেন সিএসএস ফোল্ডারটা খোলেন, খুলে দেখেন তো এই যে ফাইলগুলো, এই দেখেন লেখা আছে কি বুটস্ট্র্যাপ ডট সিএসএস, তার মানে এটা সিএসএস এর ফাইল। এটাকে ওপেন উইথ দেন, ওপেন উইথ দিয়ে ভিজুয়াল স্টুডিও কোডেই দেয়। হ্যাঁ দেখেন তো আমি কোনটা আছি, বুটস্ট্র্যাপ ডট সিএসএস এইখানে আছি, তাই না? এইখানে দেখেন কত হাজার ক্লাস লেখা আছে, কত হাজার ক্লাস লেখা আছে, দেখছেন কত হাজার, দেখেন তো 12,048 লাইন লেখা আছে। 12,000 কি আছে 48 লাইন। তার মানে আপনার কাজের ক্ষেত্রে যত লাগে, না কমেন্ট করা নাই, এগুলো হচ্ছে রুট এলিমেন্ট, কালার গুলো বলে দেওয়া আছে। হ্যাঁ এটা কমেন্ট করা আছে, এই জিনিসটা এটা কি করা আছে, কমেন্ট করা। এই ফাইলটা বুটস্ট্র্যাপের ভার্সন 5.3.8 এর ফাইল, আর কপিরাইট দিয়ে রাখছে বুটস্ট্র্যাপ কর্তৃপক্ষ, লাইসেন্স দিয়ে রাখছে গিটহাবের কাছে, এই এই আর কি তথ্য। হ্যাঁ হ্যাঁ, মানে আমাদের কাছে যদি কোনো এরকম ফাইল আসে, আমরা যেন দেখে যেন বুঝতে পারি যে হচ্ছে এটা 4 এর ফাইল আসছে না 5 এর ফাইল আসছে, এটার জন্য এটা এদের থিম। তারপরে এই যে দেখেন এখানে কি বলছে, স্টার দেখি মানে ওয়াল, ওয়ালের জন্য কি বিফোর আফটার, এগুলো কি সুডো ক্লাস। এদের মিডিয়া কি, মিডিয়া প্রপার্টি আছে না, হোয়াইট নিয়ে কাজ করবে এরা। তারপরে এদের বডি, বডির সাধারণত কি কি বাই ডিফল্ট থাকবে সেই জিনিসগুলো এখানে বলে দেওয়া আছে। এই সার ট্যাগের দিলে কি কি হবে, হ্যাঁ সেটা বলে দেওয়া আছে। এই যে এই 1 থেকে 6 পর্যন্ত এই ট্যাগগুলো এটা কি বলেন তো, ট্যাগ না হচ্ছে ক্লাস? ক্লাস, ক্লাসের মাঝখানে কমা দিয়ে লিখছে, তার মানে কি কমা দিছে, কমা দিছে মানে এই জিনিসটা এইচনের ক্ষেত্রেও প্রযোজ্য হবে, এইচন ক্লাসের ক্ষেত্রেও হবে, এইচন ট্যাগের ক্ষেত্রেও হবে, বুঝছেন? আবার এটা h2 এর জন্য হবে ক্লাস, আবার h2 ট্যাগের জন্য হবে। এখন যদি কেউ একটা ডিভ নেয়, নিয়ে যদি ক্লাসের নাম যদি h1 দেয়, তাহলে ওটা h1 এর নেই আচরণ করবে। আবার যদি সে h1 ট্যাগ নেই যদি সেটা লেখে, তাহলে ওই h1 ট্যাগের মতোই আচরণ করবে, একই সেম জিনিস। হ্যাঁ এটাই কখনো ক্লাস, আবার এটাই কখনো ট্যাগ। এই এর মার্জিন টপে 0 থাকবে, মার্জিন বটনে 0.5 REM থাকবে। REMটা হচ্ছে রুট এলিমেন্ট, হ্যাঁ রুট এলিমেন্টের সাপেক্ষে এগুলি চেঞ্জ হবে। ফন্টের ওয়াইড থাকবে 500, কত লাইন হাইট থাকবে 1.2, এটা কার 500 কি ইউনিট কে পিক্সেল লেখে নেই। কালার ভেরিয়েবল আছে, এরকম অনেক কিছু আপনার যা হাইট লাগবে, হ্যাঁ সব হাইট। এই কন্ট্রোল F দিলাম, যে সাইজ করলাম ACI, এই দেখেন H500, এই দেখেন এখানে কি করা আছে, এগুলি ছোট ছোট ক্লাস করা আছে না, H25, H50, H75, H100। তার মানে এর হাইট গুলো কত 75, হাইট এটা হচ্ছে 50, এর হাইট কত হবে 50%। তাহলে H অটো মানে হাইট অটো, MH তে হচ্ছে ম্যাক্সিমাম হাইট। গতকাল আমরা কি ব্যবহার করছিলাম, মিনিমাম হাইট। তাহলে ম্যাক্সিমাম হাইট হচ্ছে MH, আর মিনিমাম হাইট হবে হচ্ছে MN। মানে একটা নামের ক্লাসগুলো যে তারা এখানে বানাইছে, এটা একটা মানে অর্থবহ বানাইছে। তো আমরা হচ্ছে বুটস্ট্র্যাপের এইভাবে ক্লাস হচ্ছে ব্যবহার করতে 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 আমরা হচ্ছে কি করব, বুঝে ফেলবো। এই যে এখন রো আছে, এখানে ডট রো আছে, রো, এই যে রো আমরা
আছে? হ্যাঁ, এই রোর মধ্যে কি কি থাকে? আমরা তো দেখছিলাম মনে হয় ডিসপ্লে শুধু কি করছিলাম, ব্লক করে দিয়েছিলাম। এরা কি করে দিয়ে রাখছে, এরা কালার টালার দিয়ে আরো অনেক কিছু করে রাখছে, মানে আপনার ডিজাইনটা যেন একেবারে স্মুথ এবং সুন্দর হয়। কে আসেন, এত লেটে আসছেন কেন? অনেক কিছু হয়েছে আজকে, ওয়াশ নসিও। তারপরে দেখেন কল, দেখেন কল, এই যে কল অন আমরা বানাইছিলাম না, এই দেখেন এখানে কলাম বানানো আছে, এই দেখেন, খেয়াল করছেন? এখানে কি আছে? কলাম 1, কলাম 2, কলাম 3, কলাম 4, 5, 6, 12 পর্যন্ত বানানোই আছে। আবার কল এম বানাইছিলাম তাই না, এমডি, এই যে কল এমডি 1, কল এমডি 2, এমডিতে কি মিডিয়াম ডিভাইসের জন্য, এমডিতে কি মিডিয়াম ডিভাইসের জন্য। কল আবার কি আছে, এসএম আছে, এসএম কি স্মল ডিভাইসের জন্য, কল এসএম 1, কল এসএম 2, কল এসএম 3, এই যে এখানে কল এসএম 1, 2, 3 এভাবে। কল এসএম এর জন্য আছে 12টা কলাম, এমডির জন্য আছে 12টা, এক্সেল এর জন্য আছে 12টা। এক্সেল মানে এমডি মিডিয়াম ডিভাইসের সাথে বড় ডিভাইসগুলোকে এক্সেল, না সবচেয়ে বড়টা হচ্ছে এক্স এক্সেল, সবচেয়ে বড়টা হচ্ছে এক্স এক্সেল। তো আমার যত ক্লাস লাগবে ব্যবহারিক, হ্যাঁ, সবকিছু এই বুটস্ট্র্যাপ ফাইলের মধ্যে অলরেডি তৈরি করে আছে, হাজারো হাজারো ক্লাস। লেখা লাগবে না, আমার এই স্টাইল আর লেখা লাগবে না। একান্তই যে জায়গায় আমার ম্যাচ হচ্ছে না সেখানে আমার হচ্ছে ওই ক্লাস একটা আমি বানাই দিয়ে ওর মধ্যে হচ্ছে আমি ইনলাইন সিএসএস অথবা এক্সটার্নাল সিএসএস আমি লিখে দিলে ওটার উপর আবার এই পজিশন তখন ঠিক হয়ে যাবে। তো আমরা বাস্তবে দেখলাম যে বুটস্ট্র্যাপের এই ফাইলগুলোর মধ্যে কি কি আছে, ক্লাস আছে, এর মধ্যে কি আছে এরকম। এইটা হচ্ছে min ডট সিএসএস, এটা হচ্ছে এরই আবার মিনিফাইড ভার্সন, মিনিফাইড ভার্সন। তারপরে এগুলো অনেক ভার্সন আছে। আমাদের আমাদের কাজ লাগবে হচ্ছে এইটা, শুধুমাত্র যদি আমরা এইটাও রাখি বাকিগুলো ডিলিটও করি তাও হবে, কোনো সমস্যা নাই, বাট রাখাই বেটার হবে, কারণ ও আবার এর সাথে সম্পৃক্ত থাকতে পারে। ম্যাপ আমারও জানা নেই ম্যাপের মধ্যে কি আছে, এটা কখনো এই যে এর মধ্যেও কোড আছে, এর মধ্যেও কি আছে, কোড আছে। এগুলি দেখে দরকার নাই, এগুলি দেখলে হচ্ছে মাথা পাগলও হতে পারে। এরা ভালো মানুষ বানায় নাই, পাগলেরা বানাচ্ছে এগুলি, কারণ এরা হচ্ছে সেই পাগল। আপনাদের একটা চেঞ্জ আসার কথা, যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে কিনা আমাদের লাইফটা যারা কিনা প্রোগ্রামার সফটওয়্যার তাদের ডেভেলপার তাদের হচ্ছে তাদের মধ্যে সিরিয়াসনেসটা বেশি চলে আসে কিছুদিন কোড লিখতে লিখতে, মানে তারা একেবারে জিনিসটা ওই অবহেলার দিকে আর থাকে না, তারা একেবারে সবকিছু সিরিয়াস নিয়ে নেয় যে একটা কমারও অনেক দাম আছে, একটা কোলনেরও দাম আছে। তো এটা কি আপনাদের মধ্যে আসছে কাজের ক্ষেত্রে? হ্যাঁ, আরো আসবে, আরো অনেকদিন কাজ করেন এই সেক্টরে, দেখবেন যে তখন আপনার লাইফ চেঞ্জ হয়ে আসবে, স্টাইল চেঞ্জ হয়ে আসবে। হ্যাঁ, আপনার মনের মধ্যে তখন সহজ সরলতাও আসবে, যে পুঙ্খানুপুঙ্খনে ভাবে একেবারে ম্যাচ ম্যাচ হতে হবে, 19-20 হলে হবে না, 20-20 হতে হবে। তো আপনি এই কোড লেখার ক্ষেত্রে যখন এটা ভাবেন তখন আপনি সারাদিনে আরো অন্য অন্য যে কাজগুলো করেন তখনও আপনি ওইটাকে কি করবেন, ম্যাচ করবেন, যে এটা এটা 20-20 হতে হবে, 19-20 হলে এইটা চলে আসবে আপনার মধ্যে কিছুদিনের মধ্যে, বুঝছেন? আপনাকে একটা ফর্ম দিলাম, এইটা
এটা আপনাকে দিলাম, আপনি যদি হচ্ছে একজন ডেভেলপার হন তো আপনি এইটাই হুবহু এই রকমই বানাই দিবেন। আর যে ডেভেলপার না, তাকে দিলে সে দেখবেন যে হয় এই রো বড় করছে, না ছোট করছে, না হলে ফন্ট সাইজ এখানে যা আছে সেটা সে দেয় নাই, মানে তারটা আর আপনারটার মধ্যে অনেক তফাৎ হবে, রাতটা দিন হবে, তো স্পেসিফিক হবে না, স্পেসিফিক হবে না। হ্যাঁ, এটা এটা বানানো তো সহজ, এটা বানাতে বেশিক্ষণ লাগে না। একটা আগে বানাবেন, প্রথম রো বানানোর পরে খালি কপি করে দেবেন। আচ্ছা, সিএসএস এর ফাইলগুলো দেখলাম, ওকে ফাইন। এরপরে বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্কটা জাভাস্ক্রিপ্ট ছাড়া চলতে পারবে না, কারণ ওরা এমনভাবে সুন্দর করে ডিজাইন করে রাখছে, কখনো জাভাস্ক্রিপ্টের প্রয়োজন আছে সেই জিনিসগুলো এর মধ্যে রেখে দিয়েছে। এই যে বুটস্ট্র্যাপ বান্ডেল ডট জিএসএস, এটাই আমরা একটু খুলে দেখি। ওপেন উইথ ভিজুয়াল স্টুডিও কোড করলাম, স্মার্ট অ্যাপ কন্ট্রোল ব্লকে ফাইল, ওপেন উইথ নোটপ্যাড দিই। এই দেখেন এইখানে বুটস্ট্র্যাপের ফাংশনগুলো লেখা আছে, সরি জাভাস্ক্রিপ্টের ফাংশনগুলো লেখা আছে। ফাংশন তো আমরা জানি না এখনো ফাংশন জিনিসটা কি। এই দেখেন বলে দেশে এর মধ্যে ইফ যদি এইটা হয় তাহলে এটা করো, তারপরে তুমি ট্রু রিটার্ন করো, না হলে আবার ইফ দিয়ে চেক করো। আমরা এক্সেলের ফাংশন লিখছি না, হ্যাঁ, এই জিনিসগুলো এগুলো হচ্ছে ফাংশন। ওই এক্সেলের মধ্যে ইফ আছে, এখানেও ইফ আছে, ওকে, এখানেও ইফ আছে। এক্সেলেরটা কি, মাইক্রোসফট অফিস ওরা যারা বানাইতেছে প্রি ডিফাইন করে ফাংশন, ওইটাই আছে, তাই না? আর প্রোগ্রামাররা কি, তারা তাদের প্রয়োজনে হচ্ছে ফাংশন বানাই দেবে। আচ্ছা, এটা আমরা দেখলাম যে দুইটা ফোল্ডার, আমার দুটো ফোল্ডারের মধ্যে ফাইলগুলো লাগে, এইটা এই দুটোই মূলত হচ্ছে বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্কের ফ্রেমওয়ার্ক বা অ্যাসেট। এখন এটাকে আমার প্রজেক্টের মধ্যে ডে 19, তাই না, এর মধ্যে এটাকে কি করব, কানেক্ট করব। এখন কোনটা আছে ওপেন, ডে 18 আছে, এটাকে ক্লোজ করে দেই, ক্লোজ ফোল্ডার। ওপেন করব কি, ওপেন ফোল্ডার ডে 19, প্রজেক্ট ডে 19 ফোল্ডার ওপেন করছি, তাই না? ডে 19 এর মধ্যে সিএসএস নামে ফোল্ডার আছে, সিএসএস এর ফাইলগুলো, জেএস এর মধ্যে কি আছে, জাভাস্ক্রিপ্ট। অ্যাজ ইউজুয়াল আমরা যখন ইমেজ রাখবো তার জন্য কি হতে হবে, একটা ইমেজ নামে একটা ফোল্ডার থাকবে। ইমেজেসও দিতে পারেন, ইমেজ দিতে পারেন, বা আপনি যেটা দিলে চিনবে আপনি সেটা দিবেন, বাট ওই ফাইল পাথের মধ্যে আপনাকে ওই নামটাই দিতে হবে। এক জায়গায় ইমেজ লিখছেন, ফাইলের মধ্যে কোডের মধ্যে লিখছেন ইমেজেস, তাহলে কিন্তু পাবেন না। ইমেজেস রাখলাম, ইমেজগুলো এর মধ্যে থাকবে। তারপরে এখন একটা ফাইল নেব, ল্যান্ডিং পেজ, ইন্ডেক্স ইন্ডেক্স ডট ইন্ডেক্স ডট এইচটিএমএল, একটা এইচটিএমএল ফাইল নেব, ওকে ফাইন। এইচটিএমএল ফাইলের মধ্যে বেসিক যে স্ট্রাকচারটা এটা আমরা নিয়ে আসবো। এখন তাদের তথ্য মতে, তাদের কি তথ্য মতে এটা ব্যবহার করব কোথায়, তাদের তথ্য মতে এটা ব্যবহার করব হচ্ছে ইন্ট্রোডাকশনে যায়, তারা কিভাবে ব্যবহার করতে বলছে। এই যে তারা এইভাবে ব্যবহার করতে বলছে যে সিএসএস এর লিঙ্কটা হবে হচ্ছে হেডের মধ্যে, আর এই জাভাস্ক্রিপ্টের লিঙ্কটা হবে হচ্ছে কোথায়, বডির, বডি ক্লোজিং এর একেবারে একটু উপরে। কোথায়, বডি ক্লোজিং এর একেবারে একটু উপরে। আচ্ছা,
জেএস সিএসএস এর বাইরে তিনটাই একেবারে সমান রুটে আছে, দেখেন এই যে এখানে কোথায়, এখানে। এখন আমরা ওই সিএসএস ফাইলকে লিংক করব, এই যে লিংক দিলাম, স্টাইল শিট হাইপার রেফারেন্সে স্ল্যাশ দেন, কি কি আসছে, সিএসএস। সিএসএস এর মধ্যে কতগুলো ফাইল দেখছি আমরা, অনেকগুলি আছে। আমরা আপাতত আজকে বুটস্ট্র্যাপ ডট মিন ডট সিএসএসটাই করি, বুটস্ট্র্যাপ ডট মিন মিনিফাইড ভার্সনটা করব। আপনারা কি দিয়ে করেন, বুটস্ট্র্যাপ দিয়ে না মিনটা দিয়ে করেন? সিডিএন দিয়ে করেন। আচ্ছা, সিডিএন দিয়েও দেখাবো পরে, সমস্যা নেই, বাট আমরা আগে ডাউনলোড করাটা দেখি, কারণ নেট সময় থাকবে থাকবে না, নেট ডিস্টার্ব করবে। নেট যদি না থাকে তাহলে আপনি ডিজাইন হবে না, ভেঙে যাবে। আচ্ছা, সিডিএন আগে ইউজ করার দরকার নেই, আমি যেভাবে করছি এভাবে করেন, করছেন। এখন এইখানে বডির মধ্যে ও একটু এটা কমেন্ট করেন, এটা একটু কমেন্ট করেন, এটা লিংকটা কমেন্ট করেন। আগে এখানে লিখবো H1, আগে টেস্ট করব না। হ্যালো ওয়ার্ল্ড লিখলাম, এটা কিন্তু কমেন্ট করেন। আমি ডিলিটই করি, আপনাদের ডিলিট করার দরকার নেই। আমি পরে এটা আমি কি করছি, HTML একটা ফাইলের মধ্যে H1 ট্যাগ দিয়ে আমি লিখছি কি হ্যালো ওয়ার্ল্ড। আচ্ছা দেখি এটা ওপেন করে দেখি কিরকম হয়। এটা ওপেন করলাম, কি আসছে, হ্যালো ওয়ার্ল্ড। খেয়াল করেন কেমন আসছে। ওপেন উইথ লাইভ সার্ভার দিলাম। আচ্ছা দেখেন এইদিকে খেয়াল করবেন, হ্যালো ওয়ার্ল্ড লিখছি তাই না। এখন লিংক করব সিএসএস এর ফাইলটা, অর্থাৎ bootstrap ডট এটা, এটা করার সঙ্গে সঙ্গে দেখেন তো কি হলো, চেঞ্জ হয়ে গেছে। তার মানে চেঞ্জ হয়েছে না, খেয়াল করেন নাই। এই যে কমেন্ট করলাম, তার মানে গেল, এই যে আবার কমেন্ট তুলে তুলে দিলাম, লিংক কিন্তু হয়েছে, চেঞ্জ হয়েছে। তার মানে ফ্রেমওয়ার্ক আমার গেছে, কানেক্ট হয়েছে। ফাঁকা আছে কিছু নাই, যাও বসো করো। তাহলে বুটস্ট্র্যাপ আমার কি হলো, লিংক হয়েছে। এরপরে নিচে আমার থাকবে হচ্ছে স্ক্রিপ্ট এসআরসি, এর মধ্যে দিতে হবে হচ্ছে জাভা স্ক্রিপ্ট বুটস্ট্র্যাপ বান্ডল ডট জেএস। এটা দিলে চেঞ্জ পাবেন না, এটা দিতে হবে, কারণ আমরা আরো অনেক কম্পোনেন্ট ইউজ করবো বুটস্ট্র্যাপ থেকে, সেগুলোর ক্ষেত্রে জাভা স্ক্রিপ্টের প্রয়োজন হবে, এটা খালি চোখে দেখা যাবে না, ঠিক আছে।
করছি আমাদের প্রজেক্টের সাথে, এখানে কিন্তু আমার আর স্টাইল ডট সিএসএস লেখা আছে নাই, অথচ আমার কালার পাবে। এখানে দেব ক্লাস, দেখেন ক্লাস, ক্লাস লিখতেছি, দেখেন টেক্সট, সাজেশন আসে না কেন, দেখেন টেক্সট সেন্টার ক্লাস কিন্তু সে পাইছে, এটা কিন্তু ক্লাস পাইছে। ক্লাস কি আমি বানাইছি? ক্লাস বানাই নেই। এখন দিলাম বিজি প্রাইমারি, বিজি প্রাইমারি মানে ব্যাকগ্রাউন্ড, বিজিতে কি ব্যাকগ্রাউন্ড, প্রাইমারি কালার হচ্ছে ব্লু কালার, প্রাইমারি কালার হচ্ছে ব্লু কালার। ক্লাস পাচ্ছে, ওকে, আমার ক্লাস আর ওইভাবে লিখতে হবে না, ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, ওই কন্টেন্টগুলো হাতেই করতে, হাতে করা লাগবে না কিছু, সবই আছে রেডি। এই যে আপনাকে আমি জায়গা দেখে দিচ্ছি, আপনার কাজ হচ্ছে আপনি তুলে এসে বসাবেন। এই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন এই দেখেন এইখানে আসেন, বুটস্ট্র্যাপের যখন ডকুমেন্টেশনে আসি, এই যে নিচের দিকে দেখেন কম্পোনেন্টস লেখা আছে, এই যে কম্পোনেন্টস, এটা কি কম্পোনেন্টস, এই প্রত্যেকটা এক একটা হচ্ছে কম্পোনেন্টস। এগুলি আমাদের ওয়েবসাইটে ব্যবহার হয়, অ্যাকর্ডিয়ান, অ্যালার্ট, বেস, কম্বো, বাটন, বাটন গ্রুপ, কার্ড, ক্যারোসেল, ক্লোজ বাটন, সব উপরে কি হয় বলেন তো? ন্যাপবার। কি হয়? সব উপরে ন্যাপবার। এই যে ন্যাপবারে ক্লিক করলাম, এখানে দেখেন অনেকগুলি ন্যাপবারের এক্সাম্পল এখানে দেওয়া আছে। এই যে ধরেন এটা ডিজাইন, এটা কি ন্যাপবারের ডিজাইন, এর জন্য কি কোড লাগবে এখান থেকে এখানে শুরু করে এখানে কি করা আছে বলে দেওয়া আছে। এই ডিজাইন, এই কোডের বিনিময়ে কি আসছে, এই ন্যাপবারটা আসছে। এই কোডটা বসে নিয়ে দিয়ে ওখানে কপি করে পেস্ট করে দিলে এই ডিজাইনটা আমরা এখানে কি করব পাবো। এরপরে নিচের ন্যাপবার, এটা এটার জন্য এই কোড, এই ন্যাপবারের জন্য এটা, এই ন্যাপবারের জন্য কোনটা, এটা, হ্যাঁ এরকম ন্যাপবারের জন্য এটা, ওকে। তো প্রথমটাই সাপোজ এইটা, কোনটা, এটা পছন্দ আমার, এটা কি পছন্দ, এটা আমার নিতে হবে। তো আপনি এইখানে সিলেক্ট করতে পারেন, অথবা এই যে এখানে কপি টু ক্লিপবোর্ড বাটন আছে তাই না, কপিতে ক্লিক করতে পারেন, কপি হয়ে গেছে। কিন্তু এখন এইখানে আইসা আপনার যে এইচ1 আছে, তো এইচ1-এর দুনিয়া শেষ, হ্যালো ওয়ার্ল্ডের কাহিনী এখন শেষ, এখন আমাদের ডিজাইন করার পালা। এখন কি করবেন, এই যে বডিতে, বডিতে বডির মধ্যে এটা পেস্ট করে দেব, কি করব পেস্ট করে দেব, পেস্ট করে দিছি। হ্যাঁ দেখেন ন্যাপবার কিন্তু আসছে, এরকম কেন আসলো, দেখলাম এরকম, এরকম কেন হইলো, এই যে ব্রাউজার ছোট করা আছে, ব্রাউজার বড় করে দেন,
কপি করেন, এটা ওপেন করেন, দেখেন এই যে ন্যাপবার আসছে, আসছে ন্যাপবার লেখা আছে, তাই না? এইখানে আপনি এই টেক্সট এডিট করতে পারবেন না এখন? হ্যাঁ, এটা আমরা বানাইছিলাম না গতকালকে কত কষ্ট করে। এই যে সার্চ বক্স, সার্চ বক্স কি বানাইছিলাম না? এই যে সার্চ বাটন, সুন্দর বাটন আছে, ওকে। তার মানে আমরা কি করলাম, ন্যাপবার নিয়ে আসলাম। আবার দেখেন এটা রেসপন্সিভও করে দেওয়া আছে। এখন কি ফুল হোয়াইট পাইছে, এমনি দেখাচ্ছে। এটা ছোট করলে কি হয় দেখেন, এখন মোবাইল ভিউর মতো আসবে। এখানে ক্লিক করলে আপনি মেনুগুলো দেখতে পাবেন, এখানে ক্লিক করলে চলে যাবে। তার মানে বুটস্ট্র্যাপে আমি যখন আসি আমার এখন দুনিয়াদারি সহজ সহজ হয়ে আসছে, ওকে। কিন্তু সাবধান, হুশ করতে হবে। আপনি এই ন্যাবের মধ্যে, এই ন্যাব শুরু কোথায়? এইখানে, এইখানে শুরু, তাই না? এই শুরু আর এই শেষ পর্যন্ত কি ন্যাবেরই অংশ, তাই না? এর নিচে আপনি আর একটা সেকশন করতে পারেন। কি করতে পারেন? আর একটা সেকশন। সাপোজ এই ন্যাবের নিচে আর একটা সেকশন দিই, এইখানে আসবো, ধরেন এবার ন্যাব নিছি, এরপরে একটা স্লাইডার নেবো, ক্যারোসেল স্লাইডার নেবো। হ্যাঁ, এই যে ক্যারোসেল, এখানে ইমেজগুলো যাবে, এরকমই ভালো হয় নাকি একটু এরকম টাইপের নেব ভাবতে পারতেছি না, নাকি একটু এরকম লেখা আলাটা নেব? এই লেখা আলাটাই নেই, হ্যাঁ এটাই নেই। কেমন? এটা কপি করব, কপি টু ক্লিপবোর্ড, ওকে, কপি টু ক্লিপবোর্ড। এখন একে নিচে রাখবো, এটার জন্য একটা সেকশন নেই, কি করব, সেকশন নিয়ে ভেতরে ঢেলে দিলাম। দিয়েছেন? তাহলে প্রথমে একটা ন্যাপ, একটা পার্ট, এরপরে কি হলো, আলাদা আমার আর একটা সেকশন আমি ডিজাইন এসে বসাই দিলাম। এখন আউটপুট দেখি কি আসছে। এটা আসলে আউটপুট দিছি। এখন এইখানে কি হয়েছে, ইমেজের একটা ছবি আসছে, তার মানে ইমেজ তো পাইনি। ওই লিঙ্কে আমার কি করতে হবে, ইমেজ দিতে হবে। কোথায় সেই জায়গাটা ধরতে পারবো আমরা? এই যে সেকশন, এই যে ক্যারোসেল শুরু, এইখানে ক্যারোসেল আছে হচ্ছে তিনটা, এই যে ইমেজ এসআরসি, এইখানে কি করতে হবে, একটা ইমেজ দিতে হবে। এরপরে ক্যারোসেল আছে এখানে কয়টা, এই যে একটা আছে, এইখানে একটা আছে, এইখানে একটা আছে, এইখানে একটা আছে। তিনটা স্লাইডের জন্য তিনটা ইমেজ আমার লাগবে। তো চলেন আমি ইমেজ এখন ডাউনলোড করি। এই ইমেজগুলো ডাউনলোড করেন তিনটা, মানে হরিজন্টালি ভার্টিক্যালি যেগুলি আছে। এই দেন হচ্ছে সেভ ইমেজ অ্যাজ। আচ্ছা, ইমেজগুলো রাখবো কোথায়? এই যে আমাদের প্রজেক্টের মধ্যে 19 ফোল্ডারের মধ্যে ইমেজ নামের একটা ফোল্ডার করে রাখছি না, ওর মধ্যে রাখি। এখানে পিএনজি আছে, লিখলাম হচ্ছে স্লাইড 1, স্লাইড 1 সেভ করলাম। এই ইমেজের নাম কি, স্লাইড 1। এরপরেরটা দিয়ে হচ্ছে এটা সেভ ইমেজ অ্যাজ। এটা আবার আছে কি, জেপিজি স্লাইড 2, যেটার যে ফাইল এক্সটেনশন আছে সেটাই কিন্তু ব্যবহার করতে হবে ওখানে, সেভ। এরপরে সেভ ইমেজ অ্যাজ, এবার দেব হচ্ছে স্লাইড 3, স্লাইড 3.jpg। তাহলে দুইটা হচ্ছে জেপিজির ফাইল, একটা হচ্ছে কি আছে, পিএনজি ফরম্যাট। এখন ওই জিনিসগুলো আমার এখানে কি করতে হবে, দেখে দিতে হবে। দেখে দেন ইমেজেস, এর মধ্যে স্লাইড 1 এর জন্য এটা দিলাম। এরপরে দেব কোনটা, এইটা, এটাতে দিতে হবে ইমেজেস স্লাইড 2 দিলাম। এই তাড়াহুড়ো করতেছি নাকি আমি, ধরতে পারতেছেন আপনারা? ধরার কথা তো, আপনাদের সেই বয়স এখন হয়েছে।
কোথায় ইমেজের পাথ দিতে হয়, তাই না? দিয়েছেন। ইমেজ দেওয়ার পর এটাকে লোড করি। ওকে, ইমেজের হাইট এলোমেলো আছে, তাই না? ইমেজ তো তিন জায়গা থেকে নেওয়া আছে, তিন রকমের সাইজ। তাহলে হয় আমার সাইজ ইমেজই বানিয়ে দিতে হবে ওই সাইজ অনুযায়ী ক্রপ করে, একটা ব্যাপার। না হলে আমার এই কোডের মধ্যে আসে ইমেজের হাইট ওয়েট আমরা ঠিক করতে পারি না। ইমেজের হাইট ওয়েট ঠিক করতে পারি তো। তাহলে এখানে আপনি এই হাইটটা বলে দেন। এরা বলছে ওয়াইড 100%, কি আছে? ওয়াইড 100%। আমি হচ্ছে এইচ করে দিলাম 100, দেখি কি আসে। এইচ 100 তিনটাতেই। এইচ 100 মানে কি হাইট 100% পাবে। এটাতেও দিতে হবে এইচ 100, দেখি পাই কিনা। না, হয় নাই, ঠিক হয় নাই। এইচ দিয়ে হবে না, দুইটা ঠিক হয়েছে মনে হয়। আচ্ছা, এখানে ইনলাইন সিএসএসটা লেখা বেটার হবে। ইনলাইন সিএসএসটা লেখা বেটার হবে। আচ্ছা, এগুলো আমরা পরে ক্লাসে এগুলো আমরা ঠিক করব, কেমন? তো আমরা এই পর্যন্ত চলে আসছি। বুটস্ট্র্যাপ কানেক্ট করে আমরা একটা ন্যাব নিছি। এইখানে ন্যাবগুলো এডিট করা যাবে, মেনুগুলো। চলেন, মেনু কোথায় আছে? এই যে ন্যাবের মধ্যে, তাই না? ন্যাবের মেনুগুলো আছে হচ্ছে কোথায়? এই যে এখানে হোম, এই যে একটা হোম পাইছি, তাই না? এটা কি হোম? এখানে হোমই থাকবে। তারপর একটা আছে হচ্ছে লিঙ্ক, অ্যাবাউট করে দিলাম। ওকে, এরপর আছে হচ্ছে অ্যাকশন। হোম আছে, অ্যাবাউট আছে। এরপর আছে ড্রপ ডাউন। ড্রপ ডাউনের ওখানে দেব হচ্ছে কি দিছিলাম কালকে, এই যে ড্রপ ডাউন এইখানে, এই যে ড্রপ ডাউনের এখানে দিছিলাম হচ্ছে সার্ভিস। তারপরে এইখানে কি আছে? সার্ভিস 1, এখানে হচ্ছে সার্ভিস 2। সার্ভিস 1 আর কি আছে? সার্ভিস 2। আমার হয়তো দুইটাই দরকার, বাকিটা দরকার নেই। তাহলে কি করে দিলাম? ফালাই দিলাম। ফালাই দিলাম কি শুধু মানে কন্টেন্টটুকু না, একবারে ট্যাগ সহ ফালাই দিচ্ছি। এই সার্ভিস 1, সার্ভিস 2। আর এই মেনুটা কি করা আছে? এটাও একটা মেনু। এটা কি করা আছে? ডিসেবল করা আছে। কোথায় এটা ডিসেবল করা আছে? এই যে এটা, এখানে দেবো কি কন্ট্যাক্ট। এটা কি আছে? কন্ট্যাক্ট লিখলাম। তাহলে কন্ট্যাক্ট লিখছি, এখানে কারসর নিয়ে গেলে কাজ হয়। এটা কি করা আছে? এটা ডিসেবল করা আছে। ডিসেবল নামে একটা ডিসেবল নামে একটা ক্লাস করা আছে, দেখেন ডিসেবল। এটা তুলে দেন। এটা তুলে দিলে হচ্ছে এটা কি হবে? কাজ করবে। এই দেখেন কি ব্যাপার, এখানে কারসর, এই ন্যাব লিঙ্কও এটা তুলে দিতে হবে। না, এরিয়া ডিসেবল ট্রু, এটাও তুলে দেন, দেখি কি আসে। আসতেছে না কেন? না, 1 মিনিট, এই ন্যাব আইটেম উঠে দেন। অ্যাক্টিভ করতে হবে না? হ্যাঁ, ন্যাব লিঙ্ক অ্যাক্টিভ মনে হয়েছে। ন্যাব লিঙ্ক অ্যাক্টিভ, এবার অ্যাক্টিভ হবে। এই যে আসছে। কই, তারপরে ইয়ে আসে না কেন? কারসর আসছে না কেন? আচ্ছা, যদি আপনার ওইটার দরকার না থাকে তাহলে কি করবেন? এটা ফালাই দেন। এটা কি করবেন? ফালাই দেন। ফালাই দিয়ে আমি হচ্ছে এইখানে এটা নিয়ে নিব। এই যে এইটা অ্যাবাউট আছে না,
কন্ট্রোল C, এই এলআই এর পিছনে দিয়ে দেবো, এখানে দিয়ে দেবো কন্ট্যাক্ট। এখানে কি করব, কন্ট্যাক্ট। দেখি এবার কাজ করে, এবার কাজ করে মাউস নিয়ে গেলে। হ্যাঁ, আর এই ন্যাপবার লেখাটা কি? এটা লোগো, এটা লোগো, এটা কি লোগো। এই ন্যাপবার মানে এটা লোগো। এই যে খেয়াল করেন কোথায়, না না ওইটা না, এই হোমের আগে এই যে এটা কোম্পানির লোগো। এখানে কি আছে, কোম্পানির লোগোর জায়গায় আমরা একটা লোগো ইমেজ দিতে পারবো না? পাবো, কিন্তু কোম্পানির লোগো না দিয়ে শুধু বেশি পানির লোগো দেই। এইখানে লোগো দেওয়া যাবে। হ্যাঁ, এই জিনিসগুলো মাথায় নিয়ে আসা যাবে। এগুলি কি করা যাবে, মাথায় নিয়ে আসা যাবে। ন্যাপবার, ন্যাপবার এক্সপান্ড, এলজি বডি ট্রালি কন্টেনার, ন্যাপবার ব্র্যান্ড। আজকে ক্লাস শেষ, 5 মিনিট অলরেডি ওভাররাইড হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, এখন শনিবারের জন্য আমি আপনাদেরকে একটা পড়া দেবো, শীট দেবো গ্রুপে কিছুক্ষণ পরে। 30টা কোশ্চেন থাকবে, ওই 30টা কোশ্চেন জেনে হোক বুঝে হোক আপনি মুখস্থ করবেন। ওকে, আপনার হোমওয়ার্ক শনিবার আপনি এখন প্র্যাকটিস করবেন। আপনাকে তো ইয়েত নিয়ে গেলাম, মোহামেডান ইকো পার্কে নিয়ে গেলাম, আপনি এখন ঘুরে ঘুরে খালি দেখবেন। দেখে দিলাম এই পাশে নদী, ওই পাশে খাল, ওই পাশে পাহাড়, ওই পাশে ঝর্ণা ফোয়ারা যা আছে সব বলে দিতে। হ্যাঁ, এখন আপনি ঝর্ণা লাগলে ঝর্ণার কাছে যাবেন। এই যে ঝর্ণা কোথায় আছে, এই যে এখানেই আছে। একটা ধরেন নদী, একটা গাছ, একটা হচ্ছে খাল, একটা বিল, একটা ঝর্ণা। আপনার যেটা লাগবে সেই কম্পোনেন্ট ধরবেন। কি করবেন, কম্পোনেন্ট ধরবেন, ধরে এই বাটনের জন্য এই বাটনটা কপি করবেন, এটার জন্য ধরে নিয়ে যায় কি করবেন, ওইখানে বসাবেন। এই সাগর হোসেন মোল্লা বলেন। ইয়েস। রাকিব হোসেন, সামিউল ইসলাম শুভ, সুরায়া আক্তার, সজীব হোসেন, লারি প্রান্ত ফাহাদ, মাহবুবুর রহমান, খোকন মাহমুদ। তোমার নাম কি, খোকন মাহমুদ না খোকন মাহমুদ? তা আমাকে বলো না কেন কাকন, কে কে কাকন, তা কেউ হয়েছে কেন? বলবে না প্রতিদিন, এই যে আমি নাম ভুল করে বলছি, পাপের দেয় কে হচ্ছে জানো? তাহরিম, তাহরিম না, তাহরিম হয়ে আছে এখানে। আচ্ছা, তাহরিম। আব্দুর রৌফ, রৌফ কি হারালো? রহিম ইসলাম শাওন, ও বেসিকের ক্লাস করে নাকি? রৌফ, রৌফ তো বেসিকের কোর্স করে এখানে। রহিম ইসলাম, নসাইরা আক্তার দিশা, আর সৃজনী সরকার, সাদিয়া, আসাদ আল ফাহমিদ, এমডি আবিদ, ইতালি, এমডি সুলাইমান কবির, মৃত্যুঞ্জয় মন্ডল, তাকবির হোসেন, তবিবুর রহমান, শিমু আক্তার, মনসুরা, মনসুরাকে, মিতালি আসছে, আসছে না?
তারপরে মনসুরাকে এই সিটে বসতো না, আসেনি কারণ মানসুরা এখন আজকের ক্লাসে যা ওয়াজ হইলো এটা কি আর করা সম্ভব? কালকেও আমার গলা ভেঙে গেছে, এখন যারা আজকে আসলো না তারা কি করবে? ভিডিও দিলে না দেখবে, না দিলে কোথায় দেখবে?